তো শুরুতেই পড়াইছে হচ্ছে PPT-1। এটা বেসিক্যালি একদম বন্ডের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে এখানে ফ্লোটিং রেটের কুপন কিভাবে নির্ধারিত হয় সেটার একটা ফর্মুলা আছে। আর ইনভার্স ফ্লোটারের কুপন রেটটা কিভাবে নির্ধারিত হয় সেটার একটা ফর্মুলা আছে। এছাড়া এখানে ওই রকম ম্যাথের কিছু নাই, সম্পূর্ণটাই থিওরি। সো এরপরে হচ্ছে এক্সেল, যেটা চ্যাপ্টার 1 এর এক্সেল আছে, একটা দেখি এটাতে ম্যাথ আছে কিনা। এই এক্সেল না, এটা ম্যাথের কিছু নাই, এটা স্যার ক্লাসে দেখায়ও নাই। ঠিক আছে, তো এটা গেল। স্টেপ আপ নোটস মানে হইতেছে যে 2015, 2015 থেকে 31/3/2015 পর্যন্ত রেট 6%। এর পরের মাস থেকে আরো 2 মাস পর্যন্ত 6.15। এরপরে আরো 2 মাস হচ্ছে 6.2। তার মানে কুপন রেটটা বাড়তেছে, এটাকে হচ্ছে স্টেপ আপ নোটস বলা হয়। আর এই যে ফ্লোটিং রেট সিকিউরিটিজ, যেটার ফর্মুলা হইতেছে লাইবর 6 মান্থের ট্রেজারি রেট প্লাস হচ্ছে 50 বেসিস পয়েন্ট উইথ এ ক্যাপ অফ 7%। তো যদি ফার্স্ট রিসেট ডেটে, মানে যেদিন কুপন নির্ধারিত হয় যে 6 মান্থ ট্রেজারি রেটটা, সেদিন সাপোজ 6 মান্থ ট্রেজারি রেট হচ্ছে 5.5%। তো 5.5-এর সাথে 50 বেসিস পয়েন্ট যোগ হবে, তাহলে দাঁড়াইলো 6%। যেহেতু ক্যাপ আছে 7%, তার মানে এটা 6%ই পাবে, মানে ইনভেস্টররা 6%ই পাবে। 7%-এর উপরে পাবে না কখনোই। সাপোজ এখানে সেকেন্ড রিসেট ডেটে কুপন ট্রেজারি রেট যেটা, সেটা হয়ে গেল, মানে লাইবর এটা হয়ে গেল 5.8। তাহলে 5.8 আর 50 বেসিস পয়েন্ট মিলাইয়া যে ফ্লোটিং রেট বন্ড যেটা, হ্যাঁ, ফ্লোটিং রেট সিকিউরিটি, সেটার কুপন দাঁড়াইলো 6.3%। তাহলে এটা এগেইন 7%-এর নিচে, তার মানে ইনভেস্টররা এটাই পাবে। থার্ড রিসেট ডেটে দেখা গেল যে লাইবর হয়ে গেছে 6.7। তো এটার সাথে 50 বেসিস পয়েন্ট যদি যোগ করা হয়, সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 7.20। যেহেতু এটা ক্যাপ থেকে বেশি হয়ে গেছে, তো 7.20 ইনভেস্টররা পাবে না, বরং ইনভেস্টররা পাবে হচ্ছে 7%, যেহেতু যেহেতু ক্যাপ দেওয়া আছে। এরপরে আসতেছে, এটা মনে হয় ইনভার্স ফ্লোটারের। এটা আইডেন্টিফাই দ্য ফলোইং টাইপস অফ বন্ডস বেসড অন দেয়ার কুপন স্ট্রাকচার। কুপন ফর্মুলা হচ্ছে কুপন রেট, এটা হচ্ছে এটা হইতেছে জাস্ট প্রশ্ন করছে যে আসলে কোনটা কোন বন্ড। এ নামের একটা বন্ড আছে, বি নামের একটা বন্ড আছে, সি নামের একটা বন্ড আছে। এ নামের যে বন্ডটা সেটা হচ্ছে কি, কুপন ফর্মুলা দেওয়া এরকম 25% -2 × 5 ইয়ার ট্রেজারি রেট। এটা আসলে ইনভার্স ফ্লোটার বন্ড একটা। এই যে এ নামের যে বন্ডটা সেটা হচ্ছে ইনভার্স ফ্লোটার, আর ইনভার্স ফ্লোটারের ফর্মুলাটা এরকম 25% বা কোনো একটা একটা পার্সেন্টেজ -2 × 5 ইয়ার ট্রেজারি রেট বা লাইবর। তো এটা স্লাইড করলে বোঝা যাবে যে এটা আসলে ইনভার্স ফ্লোটারের ফর্মুলা। এরপরে এই এই বি নামের একটা বন্ড আছে যেটা রেট 5% প্রথম 3 বছর, পরের 3 বছর 6.5। এটা তাহলে স্টেপ আপ নোটস, কারণ স্টেপ আপ নোটে হইতেছে এটা কুপন রেটটা বাড়তে থাকে। আর সি নাম্বার যে বন্ডটা সেটা হইতেছে কুপন রেট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন দ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্লাস 2.5%। তার মানে এটা হচ্ছে লাইবরের মতো কাজ করতেছে, প্লাস হচ্ছে 2.5, এটা ফ্লোটিং রেট বন্ড। এই তিনটা বন্ড দিয়ে এখানে আর কি ছোট ছোট কোয়েশ্চেন করছে যে আসলে এটা কোন ধরনের বন্ড। আর প্রথম যেটা, সেটা দেখে ফেলি তাহলে, যেহেতু সব দেখছি। কোটেড প্রাইস হইতেছে 90.5%। আর ফেস ভ্যালু যদি হয় 1,000, তাহলে কোটেড প্রাইস পার্সেন্টেজ অলওয়েজ থাকে। তো কোটেড প্রাইস যেটা মার্কেটে যেটা কোট করা হয়, সেটাকে ফেস ভ্যালুর সাথে যোগ করলে বন্ডের প্রাইস পাওয়া যায়। 1,000-এর সাথে 90, এটা পার্সেন্টেজটা গুণ দিলে 905, আর 2500-এর সাথে গুণ দিলে 2262। ঠিক আছে, তো এগুলো হইতেছে কিসে ট্রেড হচ্ছে, ডিসকাউন্টে ট্রেড হচ্ছে, কারণ ফেস ভ্যালু থেকে কম কম দামে বিক্রি হচ্ছে, তার মানে এগুলো ডিসকাউন্টে ট্রেড হচ্ছে।
আর এটা যদি প্রশ্নে বলা থাকে যে কোটেড প্রাইস হচ্ছে 115%, 115.75%, তাহলে এগেইন 1000-এর সাথে গুণ দিতে হবে, তাহলে 1157 আসবে আর 2893 আসবে। তার মানে এগুলো হচ্ছে ডিসকাউন্টে প্রিমিয়ামে ট্রেড হচ্ছে, এই আর কি। তো এটাতে কিছু নাই আসলে, এখানে এটা স্যার ক্লাসে খুলেও নাই মনে হচ্ছে আমার। এরপরে যাই হচ্ছে মেক হোলে। এই যে মেক হোল নামের যে ইয়াটা আছে, ওয়ার্ড ওয়ার্ডটা আছে সেটা। তো মেক হোল কল প্রভিশন, এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। মেক হোল কল প্রভিশন জিনিসটা কি সেটা আগে একটু বুঝতে হবে। মেক হোল কল প্রভিশন হচ্ছে কোম্পানি যখন বন্ড গুলাকে কল করে নেয় মার্কেট থেকে, তখন ইনভেস্টরদের জন্য এটা একটা লসের কারণ হইতে পারে। কারণ ইনভেস্টররা ইনভেস্ট করছে, মানে বন্ড হোল্ডার যারা আছে তারা ইনভেস্ট করছে 10 বছরের জন্য। এখন কোম্পানির কল প্রভিশন থাকার কারণে সে যদি 5 বছর পরে বন্ডটা মার্কেট থেকে কল করে নেয়, তাহলে ইনভেস্টরদের জন্য এটা একটা রিস্কি ব্যাপার, যে তারা হইতেছে 10 বছরের জন্য ইনভেস্ট করছিল, এখন 5 বছর শেষেই তাদেরকে টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হচ্ছে। তো তাদেরকে কি করতে হবে, এই 5%, এই যে টাকাটা সেটা আবার 5 বছরের জন্য তাদেরকে ইনভেস্ট করতে হবে। মেবি মার্কেট ইন্টারেস্ট রেট এখন কমে গেছে, তো মার্কেট ইন্টারেস্ট রেট কমে যাওয়ার কারণে কোম্পানি এখন বন্ড গুলা কল করে ফেলতেছে এবং ইনভেস্টরদেরকে টাকা দিয়ে দিচ্ছে। সো ইনভেস্টররা এই টাকা নিয়ে কি করতে হবে, কম রেটে মার্কেটে ইনভেস্ট করতে হবে, যেটা তাদের জন্য একটা লস হবে। সো এই লসটা যাতে ইনভেস্টরদের জন্য না হয়, এই জন্য ইন্ডেন্চারে একটা প্রভিশন থাকে, একটা ব্যবস্থা থাকে। ওই ব্যবস্থাটার নাম হচ্ছে মেক হোল কল প্রভিশন। তার মানে যা লস হবে সবকিছু ইনভেস্টরদেরকে দিয়ে দাও, মেক হোল। তার মানে সব, মানে পুরা লসটাই তাদেরকে দিয়ে দিয়ে দেওয়া, এটাকে বলা হয় মেক হোল। এই প্রভিশনটা থাকলে কিভাবে বন্ড হোল্ডাররা কত টাকা পাবে না পাবে এটা নিয়ে একটা ম্যাথ আছে। সো এক্সাম্পলটাতে যাই ডিরেক্ট। আচ্ছা, এটা একটু দেখতে পারি চাইলে, ইজ এ কল প্রভিশন অ্যাটাচ টু এ বন্ড হোয়ার বাই দ্য borrower মাস্ট মেক এ পেমেন্ট। এই যে borrower মানে কোম্পানি, must make a payment to the lender in an equal amount equal to the net present value of the coupon payments that the lender will forego if the borrower pays off the bonds early। বলতেছে যে 5 বছরের মাথায় যদি কোম্পানি ইনভেস্টরকে টাকা দিয়ে দেয়, তাইলে আগামী 5 বছরের যে কুপন গুলা সেগুলা কিন্তু ইনভেস্টর আর পাচ্ছে না। এই যে বন্ড ইনভেস্টর যে সে কিন্তু আগামী 5 বছরের, 10 বছরের জন্য সে ইনভেস্ট করছিল, এখন 5 বছরের মাথায় যেহেতু কোম্পানি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছে, তাহলে 5 বছরের যে কুপন সেটা সে আর পাচ্ছে না। এই যে এখানে একটা লস হচ্ছে, এটা আর কি। সো এটাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে আর কি। মানে নেট ওই যে 5 বছর যেটা আমি আমি ইনভেস্টর মিস করতেছে সেটার যে প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু, সেটা হইতেছে তাকে দিতে হবে। আচ্ছা, এ মেক হোল কল প্রভিশন এনশিওর দ্যাট, এই যে ব্যবস্থাটা, এই যে ইন্ডেন্সারের মধ্যে যে একটা ব্যবস্থা থাকে, এই ব্যবস্থাটা এনশিওর করে দ্যাট বন্ড হোল্ডার ডো নট ইনকার এনি লস। বন্ড হোল্ডারের যাতে কোনো লস না হয়, জন্যই আসলে এই ব্যবস্থাটা করা হয়ে থাকে। ঠিক আছে। এরপরে হচ্ছে দিস ইজ পার্টিকুলারলি ভ্যালুয়েবল টু ইনকাম ইনভেস্টর। অনেক ইনভেস্টর আছে যারা হইতেছে ইনকাম ইনভেস্টর, তারা প্রতি মাসে মাসে এই বন্ড থেকে যে টাকাটা পায় সেটা দিয়ে মেবি চলাফেরা করে। সো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তা টাকাটা যদি তারা আগেই পেয়ে যায়, প্রিন্সিপাল পেমেন্টটা যদি আগেই পেয়ে যায়। সো মেক হোল প্রভিশন অলসো প্রিভেন্ট কোম্পানিজ ফ্রম পেইং অফ বন্ডস আর্লি। সো এই যে মেক হোল প্রভিশনটা যদি থাকে, সেক্ষেত্রে হইতেছে কোম্পানি আর্লি পেমেন্টটা করতে চায় না, বা করার জন্য তাদের জন্য আনঅ্যাট্রাকটিভ হয় আর কি। বিকজ দি কস্ট অফ মেকিং দোজ মেক হোল পেমেন্টস ক্যান বি ভেরি হাই। কোম্পানির জন্য মেক হোল প্রভিশন থাকলে বন্ডগুলা রিপে করা, মানে আগে আগে রিপে করায় ফেলাটা তাদের জন্য অনেক কস্টলি হয়। এক্সাম্পলটাতে যাই তাহলে এখন, সাপোজ এখানে 2010 সাল, 2010 সাল, পিপিজি ইন্ডাস্ট্রি ইস্যুড এ বন্ড দ্যাট ম্যাচিউর অন 15 নভেম্বর 2040। তার মানে 2010 বর্তমানে, আর এটা ম্যাচিউর করবে কততে, 2040-এ একটা বন্ড আর কি ইস্যু করছে পিপিজি নামের একটা কোম্পানি, ইস্যু করছে, যেটা 15ই নভেম্বর 2040-এ ম্যাচিউর করবে। এই বন্ডসটা সেমি অ্যানুয়াল কুপন দেয় 5.5% পার ইয়ার। তার মানে 5.5% পার ইয়ার যদি হয়, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ দিলে
আমরা কুপন রেটটা পাইতেছি। কুপন গুলা কখন দেওয়া হয়? একটা দেওয়া হয় 15 মেতে, আর একটা দেওয়া হয় 15 নভেম্বরে। ঠিক আছে, 15 নভেম্বরে একটা, আর 15 মেতে একটা। The indenture states that optimal optional redemption will be on a make-whole basis at a spread 25 bps over the comparable treasury. So এই জিনিসটা গুরুত্বপূর্ণ, 25 bps টা আমাদের লাগবে যখন আমরা ডিসকাউন্টিং করব। এই 25 bps, এখানে কি বলছে? The indenture states that optional redemption will be on a make-whole basis at a spread of 25 basis bps over the comparable treasury. সো কম্পারেবল ট্রেজারির যে রেটটা আছে সেটার উপরে আরো 25 bps যোগ করে নিতে হবে। আবার বলছে এই দুটা জিনিস যোগ করে আমার যে রেটটা আসবে সেটা নিয়ে আমরা আমাদের কাজ করতে হবে। অন 15 নভেম্বর 2014, এটা কিন্তু রেটটা আবার খেয়াল করাই, 2010 সালে হইতেছে কি করছে, এটা ইস্যু করছে। 2040 সালে ম্যাচিউর হবে, তার মানে 30 বছরের এটার লাইফ। কিন্তু 2014 সালেই, তার মানে 2010-এর পরে 14 সাল, মাত্র 4 বছর পরেই কোম্পানি কি করতে চাইতেছে, এটা কল করার একটা ট্রাই করতেছে। So, এই সময় দ্য বন্ড ট্রেডেড এট প্রাইস অফ 117.975। ঠিক আছে, 117.975 হচ্ছে সেটা ট্রেড হচ্ছে 2014 সালে। অন 15 নভেম্বর 2014, এ কম্পারেবল ট্রেজারি, ওই যে বলছিলাম না এখানে যে কম্পারেবল ট্রেজারির একটা রেট লাগবে, কম্পারেবল ট্রেজারি রেট এখানে দেওয়া আছে যেটা হচ্ছে 4.5%, ওয়াজ ট্রেডিং এট 122 পয়েন্টস। এই প্রাইসটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই রেটটা, 4.5%-এর রেট। না, এটা হচ্ছে কুপন রেট, এটা আমাদের দরকার নেই। আমাদের লাগবে হচ্ছে দ্য ইল্ড অন দিস সিকিউরিটি ওয়াজ 2.98%. Therefore, the yield that will be used to calculate the present value of the remaining payments is 2.98, এই যে এটা, আর প্লাস হচ্ছে 25 bps বলে দিছিল না ওভার, এই যে 25 bps ওভার, এক্সট্রা 25 bps, এই জিনিসটা যোগ করে নিতে হবে। তাহলে 2.98 আর হচ্ছে 25 bps, তাহলে কত আসলো? 3.23 আসলো। কুপন রেট নেওয়া যাবে না, নিয়ে বরং ইল্ড রেটটা নিতে হবে। ইল্ড আসলো কত? 3.23। এই পর্যন্ত জাস্ট কোয়েশ্চেনই পড়তেছিলাম, ম্যাথ করার মধ্যে এতটুকু ম্যাথ করলাম যে আমার ডিসকাউন্ট রেটটা কত হবে। সেটা হচ্ছে কত, এই যে কম্পারেবল যে ট্রেজারি সেটার রেট প্লাস 25 bps, এই দুটা জিনিস সিম্পলি যোগ করছে, আর কিছু না। তো কম্পারেবল ট্রেজারি কি? সেটা হইতেছে 2014 না এখন, আর 40 হইতে আর কত বছর আছে? মোটামুটি মনে হয় 6 আর 20, 26, 27 বছর। হ্যাঁ, 26 বছর মতো। ওই 26 বছর মেয়াদি কোন একটা ট্রেজারির রেট আর কি, 26 বছর মেয়াদি কোন একটা ট্রেজারি রেট, সেটা হচ্ছে 2.98%। ওইটা আমরা এখানে ইউজ করলাম, 25 bps যোগ করলাম, 3.23 আসলো। এখন এই ডিসকাউন্ট রেটটা দিয়ে আমাদের কি করতে হবে? মেক হোল কল প্রাইস নির্ধারণ করতে হবে। So in order to determine a call price, the present value of the remaining cash flow at the appropriate discount rate is 3.2। তাহলে এই যে যতগুলা ক্যাশ ফ্লো রিমেইনিং রয়ে গেল, ক্যাশ ফ্লো কতটুকু রিমেইনিং রয়ে গেল, 2014 সালে সে যদি কল করে, তাহলে এটা মেয়াদ 40 বছর পর্যন্ত। তাহলে কতগুলা বছর আরো বাকি আছে না? 15, 16, 17, 18, 19, 20, এভাবে 40 পর্যন্ত, প্রায় আহ, যত বছর হয় ইন্টু 2, এই পরিমাণ কুপন কিন্তু আমাদের পাওয়া বাকি আছে, ওই সবগুলাকে ডিসকাউন্ট করে ফেলতে হবে। তাহলে এই যে দেয়ার আর 51 রিমেইনিং ইন্টারেস্ট পেমেন্টস অফ 27.5। আমাদের কুপন রেট কত? কত ছিল কুপন রেট? আমাদের যে নর্মাল যে বন্ডটা, সেটার কুপন রেট ছিল 5.50% পার ইয়ার। তাহলে এটাকে হাফ ইয়ারলি করলে আসে হইতেছে 2.75 মনে হয়, 2.75 হাফ ইয়ারলি করলে। ওই 2.75 কে 1000-এর সাথে গুণ দেওয়া হয়েছে, ফেস ভ্যালু 1000 ধরে নেওয়া হয়েছে, তাহলে 27.5। এই 27.5 টাকা করে আমি কত বছর পেমেন্ট পাওয়ার কথা ছিল? আরো 14 পরে 26 বছর, 26 বছর ইন্টু 2, তাহলে কত হয়? 52। 52-র মধ্যে 51টা পেমেন্ট হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট, যেটা হচ্ছে 27.5 টাকা করে। এই যে 27.5 করে কত? 51টা পেমেন্ট। আর লাস্ট পেমেন্টটা যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট 27.5
প্লাস হচ্ছে আরো 1,000, তাহলে দাঁড়াচ্ছে 1,027.50। এই যে ক্যাশ ফ্লো গুলা এখানে বসাইলাম, এখন এগুলাকে ডিসকাউন্ট করতে হবে কোন রেটে? ডিসকাউন্ট করতে হবে 3.23% রেট। ডিসকাউন্ট করলে যে প্রাইসটা আসবে সেটাই হবে মেক হোল কল প্রাইস। এই প্রাইসে কোম্পানি মানুষদেরকে মানুষদের কাছ থেকে বন্ডগুলো কিনবে। এখন এটা একটু এক্সেলে দেখা যেতে পারে যে কত আসে এক্স্যাক্টলি অ্যান্সারটা। এই যে সবকিছু দেওয়া আছে, ফেস ভ্যালু 1,000, কুপন রেট 5.5, ওয়াইটিএম 4.34, লাইফ 30 ইয়ার্স, সেমি অ্যানুয়াল হচ্ছে, কুপন হচ্ছে এটা 27.5, সেমি অ্যানুয়াল ইল্ড। পাশাপাশি আরেকটা ট্রেজারি বন্ড যেটা দেওয়া আছে কম্পারেবল, সেটা হইতেছে, সেটার এই যে ওয়াইটিএমটা 2.98, সেটা লাইফ 26 বছর, এক্সাস্ট রেট হচ্ছে 25%, তাহলে অ্যানুয়াল অ্যাপ্রোপ্রিয়েট রেট হচ্ছে 3.3, এবং এটাকে সেমি অ্যানুয়ালে কনভার্ট করে নিলে আসে 1.62। এখন যেটা করতে হবে, এই যে এটা, এই যে 1,027 এই পর্যন্ত, কত থেকে স্টার্ট হবে এটা? এই যে 15 নভেম্বর 2014, তাহলে এটা তো হইতেছে ক্যালকুলেশনে চলে গেছে, এখান থেকে স্টার্ট 9 থেকে শুরু করে, এই যে এক এক নাম্বার পেমেন্ট, এটা হচ্ছে সাথে এই 27.5 হচ্ছে 1 নাম্বার পেমেন্ট, এভাবে 1 2 3 4 5 6, এইভাবে একদম 51টা পেমেন্ট হচ্ছে আমার কুপন। এই যে এই 51টা পর্যন্ত হচ্ছে কি আমার আমি আমি ইনভেস্টর হিসেবে এখন পাওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছি না, এর আগের গুলো কিন্তু পাইছি। এই যে এই পর্যন্ত কিন্তু আমি, এই যে এইগুলো কিন্তু পাইছি, এই যে 8টা পেমেন্ট কিন্তু আমি পাইছি। তো পাই নাই যেগুলো সেগুলোকে এখানে লেখা হয়েছে নিচের দিকে, আর লাস্ট পেমেন্টটা হচ্ছে 1,027। এখন এই যে বন্ডের প্রাইস কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে, এই সবগুলাকে, এই যে অ্যামাউন্ট গুলা, এই সবগুলো অ্যামাউন্টকে জাস্ট কি করা হয়েছে, ডিসকাউন্ট করা হয়েছে। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মেক হোল কল প্রাইস। তো এই যে যা আছে, এই পর্যন্ত এই সবগুলা ভ্যালুকে ডিসকাউন্ট করে আসছে কত, 1397.28। আর এরপর আসতেছে ডি 74 আর ই 16। তাহলে 1300 কত আসলো, 97 প্রাইস আসলো না? কিন্তু মার্কেটে আজকে বন্ড প্রাইস কত, 1179 মনে হয়, যেটা 1179। এটা কি দেওয়া ছিল প্রশ্নে? একটু দেখে আসি। এই যে দেওয়া ছিল 1179.75, তাহলে প্রাইস হচ্ছে, মার্কেট প্রাইস হচ্ছে 1179.75, কিন্তু কোম্পানি ইনভেস্টরদেরকে পে করবে কত? মাত্র আমরা যেটা ক্যালকুলেশন করে বের করলাম, এটা এই যে 1397.28। তো যেহেতু এতটুকু পে করবে, তাহলে এক্সট্রা পে করতেছে কত, এই যে 217 টাকা এক্সট্রা পে করা লাগতেছে, এটা হচ্ছে প্রিমিয়াম। এটা হচ্ছে ইনভেস্টরদের জন্য লাভ। ঠিক আছে, তো লাভ না আসলে, ইনভেস্টররা এটা যদি, ইনভেস্টরদের কাছ থেকে যদি এখন কোম্পানি এটা কিনে নেয় বন্ডগুলা, তাহলে হচ্ছে ইনভেস্টরদের এতটুকু লস হওয়ার কথা ছিল, এজন্য এতটুকু এক্সট্রা ইনভেস্টররা পাচ্ছে, যার কারণে তারা তাদের লসটা অফসেট হয়ে যেতেছে। সো হুইচ ইজ 217 above the current price of the bond, obviously PPG is unlikely to call the bond under the present circumstances. So যেহেতু 217 টাকা প্রিমিয়াম এক্সট্রা দেওয়া লাগবে, সো মেবি পিপিজি যে কোম্পানিটা আছে সে হইতেছে এটা কি করবে না, কল করবে না, তাহলে ইনভেস্টরদের যে স্বার্থ, বা ইনভেস্টররা যে 40 বছরের 30 বছরের জন্য ইনভেস্ট করছে, তাদের ইনভেস্টমেন্টটা ঠিকঠাক মতোই থাকবে। কোম্পানি কল করে নিলে তো তাদের ইনভেস্টমেন্টটা নষ্ট হয়ে গেল। তো এই আর কি, এই প্রাইসটা 1397 প্রাইসটা কিভাবে আসছে, এটাই গুরুত্বপূর্ণ। তো এখন এটা তো এক্সেলে দেখানো হয়েছে, হাতে কলমে কিভাবে করব? হাতে কলমে করার জন্য হচ্ছে জাস্ট এই যে 27, এটা আছে 27.5, এটাকে 1 প্লাস
এই যে আই 1.62 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ দিতে হবে। আবার বলি 27.5 ডিভাইডেড বাই 1 প্লাস আই এর মান হচ্ছে এই যে সেমি অ্যানুয়ালটা বা ফুল হাফ অ্যানুয়ালটাও নেওয়া যেতে পারে। অ্যানুয়ালটা নিলে 2 দিয়ে ভাগ দিয়ে পরে আবার উপরে এন ইন্টু এম ওইটা করে নিতে হবে। আর যদি নর্মালি আমি কি করি 27.5 কে জাস্ট এই সেমি অ্যানুয়াল দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে জাস্ট উপরে 1 দিলেই হবে। যে কোনো একভাবে, যে আমরা যেটা নর্মালি প্রেজেন্ট ভ্যালু যেভাবে করি আর কি, প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা দিয়ে করে ফেলতে হবে। সো সেম ভাবে লাস্টেরটা কি হবে, এটাকে ভাগ দিব হচ্ছে 1027.50 ডিভাইডেড বাই 1 প্লাস আই বাই এম। আই বাই এম মানে কেন, আই হচ্ছে ওই যে আমি পুরা ইয়ারটা বলতেছি 3.23। তাহলে 3.23 নিলে এটাকে 2 দিয়ে ভাগ দিলাম, আর উপরে হবে হচ্ছে এন ইন্টু এম। এন ইন্টু এম মানে হচ্ছে এন মানে কত 26, আর ইন্টু এম এর মান 2, তাহলে 52 আসবে। এভাবে ডিসকাউন্টিং করে আসলো কত 1397। এটা গেল মেক হোলের ম্যাথটা। এরপরে আছে হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট। সো অ্যাক্রুড ইন্টারেস্ট নিয়ে একটা ম্যাথ আছে চ্যাপ্টার 1-এই। তো এখানে ইউ পারচেজ এ কর্পোরেট বন্ড উইথ এ সেটেলমেন্ট ডেট অন সেপ্টেম্বর 15। আমি সেপ্টেম্বরের 15 তারিখে একটা বন্ড কিনতে চাচ্ছি, যেটার ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কুপন রেট হচ্ছে 8%। দ্যাট ইজ দ্যাট হ্যাজ এ লিস্টেড প্রাইস অফ 100 হাইফেন দিয়ে 8। তার মানে এটার প্রাইসটা এখান থেকে বের করে নিতে হবে, এভাবে দেওয়া থাকলে প্রাইস বের করে নেওয়া সম্ভব। এন্ড দ্যাট পেইজ ইন্টারেস্ট সেমি অ্যানুয়ালি অন ফেব্রুয়ারি 15 আর হচ্ছে অগস্ট 15। এখন সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পরবর্তী কুপন হচ্ছে আমার 15ই ফেব্রুয়ারিতে। তাহলে কয় মাস পরে, অক্টোবর 15, নভেম্বরের 15, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 5 মাস পরে। আর অগস্টের 15 পর্যন্ত আস্তে আস্তে ফেব্রুয়ারি 15তে হইলে 6 মাস পরে আসে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, হ্যাঁ 6 মাস পরে। তার মানে নর্মালি 6 মাস পরে পরে কুপন পাওয়া যায়। এখন সেপ্টেম্বর আর লাস্ট কুপনটা আমি কবে পাইছি, যেহেতু এখন সেপ্টেম্বর 15, তাহলে লাস্ট কুপনটা দেওয়া হয়েছে অগস্ট 15তে। অগস্ট সেপ্টেম্বর আমি 1 মাস আসলে 1 মাস ওই ব্যক্তিটা হোল্ড করছে, আমি যার কাছ থেকে কিনতে চাচ্ছি। ইউ পারচেজ, আমি যেহেতু কিনতে চাচ্ছি, মানে সেপ্টেম্বর 15তে আমি কিনতেছি। ওই ব্যক্তি কি করছে, সেপ্টেম্বর 15 পর্যন্ত সে হোল্ড করছে, যেটা সে অগস্ট 15তে লাস্ট কুপনটা পাইছে। অগস্ট, এরপরে সেপ্টেম্বর, এই যে 1 মাস সে হোল্ড করছে। ওই 1 মাসের ইন্টারেস্টের মালিক হচ্ছে সে, আর বাকি 5 মাসের মালিক হচ্ছে আমি, কারণ আমি তো সেপ্টেম্বরের 15তে কিনছি। তো সেপ্টেম্বরের 15 থেকে শুরু করে নেক্সট কুপন ফেব্রুয়ারিতে। তো এই পর্যন্ত কয় মাস, 5 মাস। এই 5 মাস হচ্ছে আমি ইন্টারেস্টের মালিক, আর যার কাছ থেকে কিনতেছি সে হইতেছে ওই আহ, গত বিগত 1 মাসের ইন্টারেস্টের মালিক। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাক্রুড ইন্টারেস্ট ইজ ডিটারমাইন্ড ইউজিং দি অ্যাকচুয়াল কনভেনশন, হাউ মাচ মাস্ট ইউ পে। আচ্ছা দেখি এখানে কি বলছে তাহলে। যেটা করতে হবে, শুরুতেই আমাদের বন্ডের প্রাইসটা নির্ধারণ করে নিতে হবে। বন্ডের প্রাইস হচ্ছে কত, 108 এভাবে দেওয়া। যেটা করতে হয় 100, এভাবে লিখলাম 100, কই খাতায় লিখতে হবে 100, প্লাস এই যে হাইফেন সাইনটাকে তুলে দিতে হবে প্লাস, এই 8কে 32 দিয়ে ভাগ দিতে হবে। 100 + 8 ডিভাইডেড বাই 32, তাহলে আসবে হচ্ছে 100.25। এটাকে ফেস ভ্যালুর সাথে গুণ দিয়ে নিতে হবে, তাহলে চলে আসলো 1002.50। এটাই হইতেছে আমার বন্ডের প্রাইস। এভাবে তাহলে হাইফেন দিয়ে যে সংখ্যা দুইটা থাকবে, সেই দুইটা সংখ্যাকে আসলে যোগ করে নিতে হবে, এবং প্রথম সংখ্যাটা নর্মালি থাকবে, যাই থাকুক না কেন, 100 থাকুক, 90 থাকুক, যাই থাকুক, এটা নর্মালি এভাবেই থাকবে। এরপরে হাইফেন চিহ্নটা উঠে প্লাস বসবে, আর 8কে 32 দিয়ে ভাগ দিতে হবে। 32, 32 অলওয়েজ, এটা কোনো চেঞ্জ হবে না। 32 দিয়ে অলওয়েজ ভাগ দিতে হবে, এখানে যাই থাকবে। 32 দিয়ে এটাকে ভাগ দিলে 0.25 আসে, 100 সাথে যোগ করে নিলে 100.25 আসে। এটা ফেসবুকের সাথে গুণ দিয়ে নিতে হবে, তাহলে চলে আসবে বন্ডের মার্কেট প্রাইস। বন্ডের মার্কেট প্রাইস কত আসলো, 1002.50। এটাকে বলা হয় ক্লিন প্রাইস। মার্কেটের যে কোটেড প্রাইস যেটা, সেটাকে বলা হয় ক্লিন প্রাইস।
এখন আমরা যেটা বের করবো, অ্যাক্রুড ইন্টারেস্টটা বের করে আমরা হচ্ছে একটা ডার্টি প্রাইস বের করবো। তাইলে সিম্পল, অ্যাক্রুড ইন্টারেস্টটা বের করে ফেলি। সেটা হইতেছে আমি কতদিন, আমি না, যার কাছ থেকে কিনতেছি সে কতদিন হোল্ড করছে, 31 দিন, রাইট? ওই যে সেপ্টেম্বরের 15তে আমি তার কাছ থেকে কিনতেছি, তার মানে অগাস্টের 15তে সে লাস্ট কুপনটা পাইছে। এখন সেপ্টেম্বর 15 হয়েছে, তার মানে 1 মাস হয়েছে। ওই 1 মাসের ডেটটা এখানে বসাই, 1 মাসের দিনটা এখানে বসাই দিলাম, 31 দিন। 31 ডিভাইডেড বাই 184, 184 কিভাবে আসছে? এই যে 6 মাসের মধ্যে কতদিন সময়, এই অগাস্ট 15 থেকে ফেব্রুয়ারি 15, এই যে এইখানে কতদিন সময়, ওই 6 মাসের, 6 মাসে হয় 184 দিন, 184 দিন বসাই দিতে হবে। আর 40 টাকা হইতেছে আমার কুপন, আর এখানে বলা আছে 8% কুপন। তাহলে 8% কুপনে কত টাকা আসে? 40 টাকা কুপন আসে। এই 40 টাকা কুপন কত দিনের জন্য? 184 দিনের জন্য। 184 দিয়ে ভাগ দিলাম 40-কে, আর ইন্টু 31। আমি যেহেতু 31 দিন হোল্ড করছি, 31 দিয়ে গুণ দিলাম। 6 টাকা হচ্ছে আমি যার কাছ থেকে কিনছি সে এটা পাওয়ার মালিক। তাহলে সে যখন বিক্রি করবে বন্ডটা আমার কাছে, তখন সে কি চাবে? সে বলবে যে 1002 টাকা তো মার্কেট প্রাইসই, এটা তো ক্লিন প্রাইস, প্লাস তুমি আমাকে আর 6 টাকা দাও। এই 1 মাস আমি হোল্ড করছি ইন্টারেস্ট, বন্ডটা আমি তো 1 মাস হোল্ড করছি। যে আমার কাছে, যে আমার কাছে বিক্রি করতেছে আর কি জিনিসটা, সে বলবে 1002 টাকা তো বন্ডের আজকের প্রাইস, প্লাস আমি যে 1 মাস হোল্ড করছি, আমাকে 6 টাকা দিয়ে দাও, বাকি 5 মাসের ইন্টারেস্ট তুমি নিয়ে নিও। তো সে আমার কাছে 1009 টাকা চাবে। এটাকে বলা হচ্ছে ডার্টি প্রাইস। তো এটা হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্টের ক্যালকুলেশন। এলে পিটি 1 রিলেটেড এক্সেল শেষ আর কি। পিপিটি 1 এর সব প্রাইস, পিপিটি 1 এর স্লাইড যা আছে যাবতীয় সব প্রাইস। এরপরে যাই হচ্ছে পিপিটি 2 তে। পিপিটি 2 এর হইতেছে এখানে ইন্টারেস্ট রেট রিস্কটা স্যার জোর দিয়ে পড়াইছে। এই পর্যন্ত পড়াইছে। অ্যাপয়েন্টমেন্ট প্রাইস, চেঞ্জ ইন অ্যামাউন্ট, ইল্ড কার্ভ রিস্ক মনে হয় না পড়াইছে, বাকিগুলার পড়ায় নাই। এই পর্যন্ত পড়াইছে মোটামুটি, এই যে ইল্ড কার্ভ রিস্কের আগ পর্যন্ত। বাকিগুলা দেখে নিলেই হবে। ওটা থিওরি, এর জন্য মনে হয় স্যার আর ক্লাসে বলে নাই, কিন্তু না দেখাটা একদমই সেফ হবে না, দেখে নেওয়া উচিত। এখানে ঝামেলাপূর্ণ আছে কি, এখানে আসলে ওই যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে, যে কোন বন্ডটা বেশি রিস্কি। যেমন যেটার ম্যাচুরিটি বেশি সেই বন্ডটা বেশি রিস্কি, যেটার কুপন রেট কম সেটা বেশি রিস্কি, যেটার ইল রেট কম সেটা বেশি রিস্কি। বেশি রিস্কি বলতে ইন্টারেস্ট রেট, মার্কেটের ইন্টারেস্ট রেট চেঞ্জ হইলে ওই বন্ডগুলোর যেগুলোর কথা বললাম সেগুলোর প্রাইস বেশি উঠানামা করে। আমি একটা বলি, সেটা হচ্ছে সাপোজ ম্যাচুরিটি যেটার বেশি, তো যে বন্ডের ম্যাচুরিটি বেশি, ইন্টারেস্ট রেট যদি মার্কেটে ওঠানামা করে, তাহলে ম্যাচুরিটি যেটার বেশি সেই বন্ডের প্রাইস বেশি ওঠানামা করে। কম ম্যাচুরিটি যেটা সেটাও ওঠানামা করে, কিন্তু সেটার ওঠানামাটা কম, তার মানে সেটা হচ্ছে কম রিস্কি। আর হায়ার ম্যাচুরিটিটা হচ্ছে বেশি রিস্কি। সেম ভাবে লো কুপন যেটা, যে কুপন বন্ডটা, দুইটা কুপন বন্ড যদি আমরা কম্পেয়ার করি, একটা কুপন রেট 6% আর একটা 8%, 6% কুপন বন্ডের যে বন্ডটা সেটা ইন্টারেস্ট রেটের প্রতি বেশি সেন্সিটিভ। সেম ভাবে কম ইল্ড যে বন্ডের সেটাও ইন্টারেস্ট রেটের প্রতি বেশি সেন্সিটিভ। এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করা আছে, পড়লেই বোঝা যায়। এখানে দেখি ম্যাথ কিছু কি আছে। ম্যাথ আছে হচ্ছে এই যে এটা, যে কতটুকু এটা ডিউরেশন বের করাটা আর কি। ডিউরেশন বের করার ফর্মুলাটা এখানে সিম্পলি দেওয়া আছে, যে প্রাইস ইফ ইল্ড ডিক্লাইন্স, মার্কেটে ইন্টারেস্ট রেট যদি 1% কমে, তাহলে বন্ডের প্রাইস কত হয়, এটা এখানে বসাইতে হবে, প্রশ্ন দেওয়া থাকবে। যদি 1% ইন্টারেস্ট রেট বাড়ে, তাহলে প্রাইস কত, সেটা উপরে বসাইতে হবে। বসাইলাম।
নিচে কি বসবে, 2 ইনিশিয়াল প্রাইস, বন্ডের যে ইনিশিয়াল প্রাইস সেটা, ইন্টু চেঞ্জ ইন ইল্ড ইন ডেসিমাল, যে 1% মেবি বাড়ানো কমানোর কথা প্রশ্নে বলা থাকবে, বা 0.01% বাড়ানো কমানোর কথা বলা থাকবে, যে পার্সেন্টেজ বাড়ানো কমানোর কথা বলা থাকবে সেটা এখানে বসবে, চেঞ্জ ইন ইল্ড ইন ডেসিমাল। এই জিনিসগুলা বসাইলে আমার ডিউরেশন চলে আসে, এটা হচ্ছে 10.44। এই 10.44 দিয়ে আমি এখন কি বুঝতে পারি ডিউরেশন মানে কি। তো এটার মানে হচ্ছে যে বন্ডের মার্কেটে ইন্টারেস্ট রেট যদি 1% ওঠানামা করে, তাহলে বন্ডের প্রাইস 10.44% ওঠানামা করে। আবার বলি, এই 10.44 দিয়ে কি বোঝায়, মার্কেটের ইন্টারেস্ট রেট যদি 1% বাড়ে, তাহলে বন্ডের প্রাইস 10.44% কমে। আবার উল্টাভাবে বললে, মার্কেটের ইন্টারেস্ট রেট যদি 1% কমে, তাহলে বন্ডের প্রাইস 10.44% বাড়ে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা দিয়ে সিম্পলি আমরা কি করতে পারতেছি, ডিউরেশনটা বের করে ফেলতে পারতেছি, এবং এই ডিউরেশন থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে মার্কেটের ইন্টারেস্ট রেটের প্রতিটা এই বন্ডটা কতটুকু সেন্সিটিভ। এখন প্রথম কথা হইতেছে যে প্রাইস ইফ ইল্ডস ডিক্লাইনস, এটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, দেওয়া থাকার সম্ভাবনাই বেশি, কারণ এটা ক্যালকুলেশন করতে গেলে একটু সময়ের দরকার। তো এই যে এখানে দেওয়া আছে যে মার্কেটের প্রাইস যদি 25 বিপিএস হচ্ছে ইনক্রিজ করে, তাহলে প্রাইস হয়ে যায় 88, আর যদি ডিক্রিজ করে তাহলে প্রাইস হয় 92.7। এরকম প্রশ্নে বলা থাকবে, বলা না থাকলেও বের করে নেওয়ার ফর্মুলা আমাদের জানার কথা। ক্যাশ ফ্লো গুলাকে জাস্ট কি করতে হবে, 25 বিপিএস মার্কেটের ইন্টারেস্ট রেট বর্তমানে যেটা আছে সেটাকে 25 বিপিএস বাড়াইয়া বা কমাইয়া ডিসকাউন্ট করতে হবে। ঠিক আছে, বন্ডের প্রাইস ক্যালকুলেশন হচ্ছে এরকমই। বন্ডের প্রাইস হবে ক্যাশ ফ্লো গুলা, ক্যাশ ফ্লো বলতে কুপন গুলা এবং লাস্ট যে আমরা যে টাকাটা পাই সেটাকে কি করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। ডিসকাউন্ট করবো কোন রেটে, যেহেতু 25 বিপিএস বাড়বে বলতেছে, তাহলে বাড়ার রেট দিয়ে একবার ডিসকাউন্ট করবো, আর একবার কমার রেট দিয়ে ডিসকাউন্ট করবো। তারপর বর্তমান যে ইন্টারেস্ট রেট সেটার সাথে 25 বিপিএস যোগ করে একবার ডিসকাউন্ট করবো, আর মাইনাস করে একবার ডিসকাউন্ট করবো, তাহলে আসবে এই 88 আর 92। সেগুলো দেওয়া থাকবে, না দেওয়া থাকলে বাই দিস টাইম মানে এই পুরা সবগুলা স্লাইড করার মধ্যেই আশা করি কোথাও না কোথাও এই প্রাইস ক্যালকুলেশনটা চলে আসবে। তো ডিউরেশন এখানে যেটা বললো যে 1% বাড়লে 10.44% বাড়ে, এবং 1% কমলে, সরি 1% বাড়লে 10.44% কমে, আর 1% কমলে 10.44% বাড়ে। তার মানে এটা সে আসলে লিনিয়ার সম্পর্ক বলতেছে। তো ডিউরেশন মনে করতেছে যে কার্ভটা কি হবে, স্ট্রেইট লাইন হবে, যে 1% কমলে 10% বাড়বে, আবার বাড়লে 10% কমবে, এরকম। এটা একদম স্ট্রেইট লাইনের কথা বলতেছে, কিন্তু বাস্তবে দেখা যায় এটা স্ট্রেইট লাইন হয় না। বাস্তবে আসলে এটা হয় এরকম একটা বাঁকা কার্ভ। তার মানে এটার মানে কি, এটার মানে হইতেছে যখন মার্কেট ইন্টারেস্ট রেট বাড়ে, এই যে 8.8 থেকে কোথায় গেল, 9.4 গেল, তখন মার্কেট ইন্টারেস্ট রেট যেহেতু বাড়ছে, তাহলে প্রাইস কি হবে, কমবে। এই যে প্রাইস কমতেছে থেকে কোথায়, এখান থেকে এখানে আসতেছে, রাইট। তার মানে এতটুকু কমলো, 10,155 থেকে 10,000 আসলো। তার মানে কতটুকু চেঞ্জ হলো, 155। এই 155 টাকা কমে গেল। এখন যদি উল্টাটা দেখি, যেটা 9.4 থেকে, না, আমরা মাঝখান থেকে স্টার্ট করি, 9.4 থেকে একবার 10 বলি, আর একবার 9.4 থেকে হচ্ছে 8.8 বলি, এরকম বলি। 9.4 থেকে 10, এখানে কতটুকু চেঞ্জ, এখানে হচ্ছে 0.6% বাড়ছে, রাইট, 0.6% বাড়ছে। তো 0.6% বাড়ার কারণে আর প্রাইস কি হয়েছে, এখান থেকে এখানে আসছে, তার মানে কমছে। 10,000 থেকে 9,847 আসলো, কতটুকু, 152 টাকা কমলো। তাহলে মার্কেট ইন্টারেস্ট রেট এতটুকু বাড়ার কারণে ইন্টারেস্ট রেট হচ্ছে, প্রাইস হচ্ছে 152 টাকা কমছে। 10,000 থেকে 9,874, তার মানে 152 টাকা কমছে। সেম ভাবে আমরা যদি উল্টাটা দেখি, 9.4 থেকে যদি এটা 8.8 যায়, তার মানে এখন এখানে কি হইলো, 6.6% কমলো। সেম অ্যামাউন্ট আগে বাড়ছিল, এখন সেম অ্যামাউন্ট আমরা কমাই দিলাম। তাহলে এই সেম অ্যামাউন্ট যদি কমে, সেক্ষেত্রে মার্কেট ইন্টারেস্ট রেট বাড়ে। কতটুকু বাড়ে মার্কেট ইন্টারেস্ট রেট, যে এখান থেকে 10,000 থেকে 10,155 গেল,
এখানে 155 টাকা বাড়লো। তার মানে কি হইলো বিষয়টা, আগে কমার সময় 152 কমছে আর বাড়ার সময় 155 বাড়তেছে। তো এটা হচ্ছে আসলে কনভেক্স রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট অ্যান্ড প্রাইস। তো বাস্তবে ইন্টারেস্ট রেট এবং প্রাইসের মধ্যে সম্পর্কটা হচ্ছে কনভেক্স। তার মানে হচ্ছে যখন মার্কেট ইন্টারেস্ট রেট বাড়ে তখন প্রাইস অল্প করে কমে, এটা ভালো জিনিস। মার্কেটের প্রাইস কম 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 করে কমে, এটা তো আমরা চাই। কিন্তু যখন মার্কেট রেট ফল করে বাই চান্স, তখন আমাদের জন্য অনেক লাভ। তখন প্রাইস হুড় হুড় করে বাড়ে, প্রচুর প্রচুর বাড়ে। ঠিক আছে, কিন্তু ডিউরেশনের সমস্যা কোথায়? ডিউরেশনের সমস্যা হইতেছে সে মনে করে যে কমার সময়ও 155 কমবে, বাড়ার সময়ও 155ই বাড়বে। এটা হচ্ছে ডিউরেশনের সমস্যা। পিপিটি 2 এর এক্সেল দেখে আছে মনে হয় একটা, এই যে চ্যাপ্টার 2। এখানে ডিউরেশন ক্যালকুলেশন মনে হয় দেখাইছে যে ডিউরেশনটা কিভাবে আসছে। তাহলে অ্যানুয়াল ওয়াইটিএম হচ্ছে এটা, সেমি অ্যানুয়াল ওয়াইটিএম এটাকে 2 দিয়ে ভাগ। অ্যানুয়াল কুপন রেট হচ্ছে 6%, সেমি অ্যানুয়াল কুপন হচ্ছে 0.03। এটা হচ্ছে কুপন রেট। এই কুপন দিয়ে আমাদের ক্যাশ ফ্লো গুলো ডিটারমাইন্ড হবে। এই যে ক্যাশ ফ্লো হচ্ছে 3 টাকা 3 টাকা করে 10 বছর পর্যন্ত, লাস্ট ইয়ারে 103 টাকা। এখন কারেন্ট প্রাইস কত আসে? এই যে এই কুপন গুলা আছে, সেই কুপন গুলাকে আমি যদি এই যে আমার যে বর্তমান যে ওয়াইটিএম সেটা দিয়ে যদি গুণ দিই, মানে ডিসকাউন্ট করি এই যে এটা দিয়ে, বা উপরটা দিয়ে আমরা ডিসকাউন্ট করতে পারি, একই জিনিস আসলে দুইটা দিয়ে করা। এটা দিয়ে ইউজ করলে হচ্ছে ওই যে এম এর মান ইউজ করতে হবে, এম ইন্টু এন। এটা দিয়ে ইউজ করলে তখন তো বুঝি আসলে। তো কি করতে হবে, এই 3 টাকা 3 টাকায় যা আছে এই সবগুলোকে ডিসকাউন্ট যদি করি এই রেট গুলা দিয়ে, তাহলে আসবে 92.86। হম, এই যে 92.86 আসে এই রেটটাকে ইউজ করে। তো এখন কি হবে, মার্কেট ইন্টারেস্ট রেট বাড়বে বা কমবে? তাহলে মার্কেট ইন্টারেস্ট রেট এই যে B0 at 25 bps ইল ইনক্রিজ, যদি 25 bps বাড়ে, 25 bps বাড়লে সেমি অ্যানুয়াল যে রেটটা এই যে 0.07, এটা কি হয়ে যাবে, 25 bps বাড়াইলে আরো রেটটা বাড়িয়ে যাবে। তো তখন ওই রেটে প্রাইস আসবে এটা 91.89। আর যদি 91.89, এটা তো কারেন্ট প্রাইস। এখন বিপিএস 25 বিপিএস যদি বাড়ে সেক্ষেত্রে প্রাইস আসবে এটা, 25 বিপিএস যদি কমে প্রাইস আসবে এটা। এই দুইটাকে ইউজ করে এবং ওই যে আমাদের যে ফর্মুলা, স্লাইডের মধ্যে যে ফর্মুলা, সেই ফর্মুলাতে বসাইয়া আমাদের ডিউরেশন চলে আসবে এটা। এই যে ফর্মুলার উপরের অংশটা হচ্ছে এটা, উপরের অংশে কি ছিল, যে প্রাইস ইফ ইল্ড ইনক্রিজ ডিক্রিজ, আর মাইনাস প্রাইস ইফ ইল্ড ইনক্রিজ, ওই ফর্মুলার লব অংশটা যেটা উপরের অংশটা। উপরের অংশটা হচ্ছে এই সেল 1.93 আসছে। আর নিচে কি ছিল, টু ইন্টু, এই যে টু ইন্টু, এটা হচ্ছে আহ, বর্তমানের প্রাইস এবং ডেসিমাল চেঞ্জ, ইন্টারেস্ট রেটের চেঞ্জ, সেগুলো হচ্ছে হরের অংশটা। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দিলে আসবে ডিউরেশন 4.2। এটা ক্যালকুলেশনটার রেজাল্ট দেখাইলো। তাহলে এটা গেল। এরপরে আসতেছে পিপিটি 3। পিপিটি 3 তে সব প্রাইস, পিপিটি 3 এর যত স্লাইড আছে সবই প্রাইস। তো এখানে ম্যাথ আছে কোন জায়গায় দেখি। এখানে এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে কুপন রেট ওয়াইটিএম দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে প্রাইস হবে পার ভ্যালুর সমান। যদি কুপন রেট বেশি হয় ওয়াইটিএম থেকে, তার মানে কুপন রেট কি আমি যেটা পাচ্ছি, আর ইল্ড ওয়াইটিএম মানে হচ্ছে আমি যেটা চাই। তো আমি যেহেতু বেশি পাইতেছি, সো যে বন্ডটা আমাকে বেশি দিতেছে সেই বন্ডের প্রাইস অবশ্যই বেশি হবে। মানুষ যা চায় তার থেকে যদি একটা বন্ড বেশি দেয়,
তো ওইটার দাম অবশ্যই বেশি হবে, এবং কুপন রেট যদি কম হয় সেক্ষেত্রে এটা ডিসকাউন্ট হবে, ডিসকাউন্টের কেনা বেচা হবে। তো এক্সামে এখান থেকে আসতে পারে, জাস্ট বলে দিল যে একটা বন্ডের কুপন রেট এত, ওয়াইটিএম এত। তো বুঝতে হবে যে এখানে কুপন রেটটা যেহেতু বেশি, এটা বলতে হবে যেটা প্রিমিয়ামে ট্রেড হবে। তো এখানে ম্যাথ করার দরকার নাই, ম্যাথ করলে মার্ক 0 দিয়ে দিতে পারে। তো এটা জাস্ট কনসেপ্ট থেকে বলে ফেলতে হবে যে যেহেতু কুপন রেট বেশি, তো এখানে হচ্ছে এটা প্রিমিয়ামে ট্রেড হবে, আর কুপন রেট কম হলে ডিসকাউন্টে ট্রেড হবে। এরপরে এখানে আর ওই রকম ম্যাথ নাই, আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন একটা ম্যাথ থাকার কথা, এটা দেখতেছি না কেন এখানে। দেখি এক্সেলে যাইতে নেই। চ্যাপ্টার 3, এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যা বড় যদিও একটু। তো এক্সামে কিভাবে আসবে, আসতে পারে অংশ বিশেষ, পুরাটা বুঝলে যে কোনো অংশ বিশেষ আসলেও পারা যাবে। একটু ছোট করে নেই। তো এখানে যেটা হচ্ছে যে প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নটা তো কোথায় জানি আছে এটা। আচ্ছা, এই যে এক্সাম্পল থেকে স্টার্ট করি, এটা হইতেছে প্রশ্ন সাপোজ। তো এক্সাম্পল হচ্ছে যে দ্য ডেজ বিটুইন সেটেলমেন্ট এন্ড নেক্সট কুপন পেমেন্ট ডেট 58। তার মানে হইতেছে আজকে আমি একটা বন্ড কারো কাছ থেকে কিনবো, এবং নেক্সট কুপন ডেট, মানে বন্ডটা নেক্সট যেদিন কুপন দিবে, এই যে দুইটা ডেটের মধ্যে গ্যাপ হচ্ছে 58 দিন। ঠিক আছে, তার মানে যে যেদিন আমি সেটেল করতেছি, যেদিনে আমি সেটেল করতেছি, সাপোজ আমি হইতেছে ফেব্রুয়ারিতে একটা বন্ড কিনতেছি, তাহলে নেক্সট কুপন হচ্ছে জুন মাসে। তা 4 মাস আমার হচ্ছে এই টাইমটা, দ্য ডেজ বিটুইন সেটেলমেন্ট ডেট এন্ড নেক্সট কুপন ডেট। প্রশ্নে সিম্পলি ডেট গুলো দেওয়া থাকবে, বুঝে নিতে হবে যে সেটেলমেন্ট ডেট আজকে, আজকের তারিখটা সেটেলমেন্ট ডেট, এবং নেক্সট কুপন ডেট কবে। তাহলে আমাদের যদি সেটেলমেন্ট ডেট হয় ফেব্রুয়ারি, নেক্সট কুপন ডেট হচ্ছে জুন মাস, কারণ জুনে নর্মালি আমাদের দেশে কুপন দেওয়া হয়। আর আমাদের সেটেলমেন্ট ডেট যদি হয় সেপ্টেম্বর মাস, তাহলে সেপ্টেম্বরের পরে নেক্সট কুপন কোনটা, ডিসেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেক্ষেত্রে এই 4 মাসের দিনগুলো এখানে বসাইতে হবে। 58 দিন আসলো হিসাব করে, হিসাব নিকাশ করে। আর ডেইজ ইন কুপন পিরিয়ড, এই 6 মাসের মধ্যে কত দিন আছে, 183 দিন। এটা অ্যাকচুয়ালি কাউন্ট করে নিতে হবে যে কোন মাসে কত দিন, জানুয়ারি মাসে 31, ফেব্রুয়ারি মাসে 28, মার্চ মাসে 31, এভাবে চিন্তা ভাবনা করে 183 আসবে। এটা যদি জানুয়ারি টু জুন হয় সেক্ষেত্রে 183 মেবি, আর জুলাই টু ডিসেম্বর হলে মেবি 184। এক্স্যাক্টলি ক্যালকুলেট আমরা হাতে কলমে বা ক্যালকুলেটরে বের করে নিতে পারবো। এটা যদি গভর্নমেন্ট বন্ড হয় সেক্ষেত্রে হইতেছে এই 100, মানে অ্যাকচুয়াল ডেট ক্যালকুলেশনটা করতে হবে যে 183, 184 বা 30 দিন, 31 দিন, এগুলা মাথা ব্যথা নিতে হবে আর কি, যদি গভর্নমেন্ট বন্ড হয়। আর যদি কর্পোরেট বন্ড হয় সেক্ষেত্রে এরকম অ্যাকচুয়াল কাউন্ট লাগবে না, সেক্ষেত্রে আমি জাস্ট বলতে পারবো যে এটা হচ্ছে ডেজ ইন কুপন পিরিয়ড হচ্ছে 180 দিন, 6 মাস যেহেতু 6 × 30। ঠিক আছে, কর্পোরেট হইলে 180, আর গভর্নমেন্ট বন্ড হইলে সেক্ষেত্রে অ্যাকচুয়াল ডেট লাগবে। সেম ভাবে এখানেও 58 দিন যে আসছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাউন্ট করে আসছে, যে আজকে হইতেছে সেটেলমেন্ট ডেট থেকে কাউন্ট কাউন্ট করে হাতে হাতে হিসাব নিকাশ করে নেক্সট কুপন ডেট পর্যন্ত 58 দিন আছে। তো এখন যেটা হচ্ছে, কুপন রেট 7%, ইল 5%, আর 10 সেমি অ্যানুয়াল কুপন পেমেন্টস রিমেইনিং, 10টা কুপন বাকি আছে। তো 10টা কুপন যেহেতু বাকি, কুপন রেট 7%, তাহলে 7%-এ কুপন কত আসে, 7%-এ কুপন আসে 3.5 টাকা। 60 টাকা আসে, হাফ ইয়ারলি করে নিলে 3.5 টাকা করে, যেটা 10টা কুপন লেখা হইলো। লাস্ট কুপনটা অবশ্যই 103 টাকা হবে প্রিন্সিপাল সহ। আচ্ছা, এখন হইতেছে আমার ইল রেট জানি আমি, ইল রেট কত, 5%। ইল রেট এটাকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে নেই তাহলে চলে আসে 0.025। ঠিক আছে, এখন এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা ক্যালকুলেশন করতে পারতে হবে, এটি হচ্ছে মেইন। সো ডিসকাউন্ট ফ্যাক্টর ক্যালকুলেশনটা করাটা এখানে হচ্ছে একটু চ্যালেঞ্জিং বিষয়।
ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে বের করতে হবে? এই যে ফর্মুলা দিকে খেয়াল করলে হবে যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস আইটি, i8। i8 মানে হচ্ছে এটা 0.025। আমরা জানি ডিসকাউন্ট করার জন্য আমাদের ডিসকাউন্টিং রেট লাগে, এই রেটটা হচ্ছে ইল্ড রেটটা 0.025। তাহলে আমি কি বের করতেছি? ডিসকাউন্ট ফ্যাক্টর কেন উপরে 1 কেন দিছি? ডিসকাউন্ট ফ্যাক্টর বের করলে আমরা জানি যে 1 টাকার প্রেজেন্ট ভ্যালু বের করা হয়, তো 1 সবসময় উপরে 1 দিব ডিসকাউন্ট ফ্যাক্টর বের করলে। 1 ডিভাইডেড বাই 1 প্লাস এটা টু দি পাওয়ার, আমরা নর্মালি জানি n হয়, এখানে n দেওয়া হবে না, এখানে n না দিয়ে একটু কাহিনী আছে। যেমন ফার্স্টেই বছরকে দিলাম n, এরপরে এখান থেকে মাইনাস করে দিতে হবে t, তার মানে না, t-1, রাইট? এটা হচ্ছে t, b11 হচ্ছে t, t হচ্ছে যে 1, আর এই যে 1 এটা হচ্ছে ফর্মুলার 1, প্লাস হচ্ছে v, প্লাস হচ্ছে v, এই যে d8 এটা হচ্ছে যে v। তো v এর ক্যালকুলেশনটা আগেই করে রাখতে হবে। বলতেছি v এর ক্যালকুলেশনটা কি, তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। 1 ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার t-1 প্লাস v, এটা দিয়ে বের করতে হবে ডিসকাউন্ট ফ্যাক্টরটা। শেষ, এটা যেটা বের হইলো এটা ইন্টু 33.5, তাহলে চলে আসলো 3.47। ঠিক আছে, এইভাবে। এখন 2 নাম্বারটাতে যাই। 2 নাম্বারটাতে কি হবে? এগেইন 1/1 প্লাস i8, এটা সেম। এরপরে b12 এটা হচ্ছে টাইম পিরিয়ড 2, 2 নাম্বার কুপন, -1 এটা ফর্মুলার 1, আর এটা হচ্ছে ভি, এই যে ভিটা। এইভাবে প্রত্যেকটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করে just তার কুপনের সাথে গুণ করে দিলেই আমাদের কাজ শেষ, এবং এই সবগুলা যোগ করে নিলেই ফুল প্রাইস চলে আসলো 110.600। আচ্ছা, এখন এই ভিটা কি? ভিটা হইতেছে ওই যে 58 ডিভাইডেড বাই 183, নাথিং এলস। ঠিক আছে, এই যে সেটেলমেন্ট ডেট নেক্সট কুপন ডেটের যে গ্যাপটা, সেটাকে ভাগ দিতে হয় ডেইজ ইন কুপন, এই যে ফর্মুলাটা প্রথম লাইনে লেখা আছে। তো এটা আসছে কত? 0.3169। এটা জাস্ট কি করতে, এখানে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। এটা কনসেপচুয়ালি বোঝানো সম্ভব, কারণ কনসেপচুয়ালি আর যাইতেছি না আপাতত, যেহেতু এক্সামের আগের দিন, জাস্ট মুখস্থ রাখলেই হবে আর কি। সেটা হইতেছে কনসেপচুয়ালি বুঝতে গেলে একটা টাইম লাইন আঁকতে হবে, টাইম লাইন এঁকে একটু বুঝতে হবে যে আসলে এখানে কেন এটা -1 করা হচ্ছে এবং কেন এটা প্লাস করা হচ্ছে। তো ফুল প্রাইস চলে আসলো 110 টাকা। ঠিক আছে, আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল এই যে হোয়াট ইজ দ্য ফুল প্রাইস, এই 7 নাম্বার রোতে প্রশ্নটা বলা আছে। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ফুল প্রাইস অফ দি বন্ড। আমরা যে ফুল প্রাইসটা বের করলাম, যেটা হচ্ছে 110.600। এখন বের করতে হবে ফাইন্ড দি অ্যাক্রুড ইন্টারেস্ট এন্ড দ্য ক্লিন প্রাইস। এখন কি বের করতে হবে? অ্যাক্রুড ইন্টারেস্ট। অ্যাক্রুড ইন্টারেস্ট অলরেডি আমরা বের করে আসছি। অ্যাক্রুড ইন্টারেস্ট ওই যে ওইখানে যেভাবে বের করছি সেম ভাবে এখানে বের করে ফেললেই হবে। অ্যাক্রুড ইন্টারেস্ট আমরা কিভাবে বের করছিলাম মনে আছে? যে আহ, আমার কুপন 3.5, 3.5, এটা গুণ হবে, এটাকে ভাগ দিতে হবে কত দিয়া? এটাকে ভাগ দিতে হবে আমার এই এক্স্যাক্টলি আমার এখানে কত দিন আছে, কুপন কুপন পিরিয়ডটা কত দিনের? 184 দিনের। একদিনের কুপন চলে আসলো, মাল্টিপ্লাইড, মাল্টিপ্লাই হবে হচ্ছে আমি ওই যে ওই ব্যক্তিটা যতদিন হোল্ড করছে, সে হইতেছে তাহলে 58 দিন তো আমি হোল্ড করতেছি, কারণ সেটেলমেন্ট ডেট আর নেক্সট কুপন ডেট 58 দিন আমি হোল্ড করতেছি, তার মানে সে হোল্ড করছে কতদিন? 183 - 58 যা আসে আর কি, তাহলে 183 - 58। এটা কিন্তু আমি একদম সিম্পলি ওই আগের নিয়মে বের করতেছি, নতুন কোনো নিয়ম না। একটু আগে যে অ্যাক্রুড ইন্টারেস্টের হিসাবটা দেখাইছি, সেম নিয়মে আমি বের করলাম। এই যে 2.377, একটু এদিক সেদিক আসছে, 2.39 আসার কথা ছিল, 2.37 আসছে, সেমই আর কি। ঠিক আছে, তো এটা কিভাবে বের করছে? এখানে একটু ওই যে 3.5 মাল্টিপ্লাইড 1 - D8, এই যে 1 - V। 1 - V কেন? ভি তো বোঝায় হইতেছে কোন কোন সময়টা, ভি বোঝায় হচ্ছে আমি কতদিন হোল্ড করছি সেটা বোঝায়। হ্যাঁ, ভি কি বোঝায়? আমি কতদিন হোল্ড করছি, যে 58 দিন আমি হোল্ড করছি, ডিভাইড বাই 183, এই সময়টা আমি হোল্ড করছি, তার মানে
ওই ব্যক্তিটা কতদিন হোল্ড করছে, 1 - v, ওইটা আর কি। এই জন্য 1 - v দিয়ে গুণ দিলেই এই যে 2.39 চলে আসে। এখন ফুল প্রাইস আছে আমার হাতে, এবং অ্যাক্রুড ইন্টারেস্ট বের করতে বলছিল, আমি অ্যাক্রুড ইন্টারেস্টও বের করলাম। এখন আমাকে বলবে ক্লিন প্রাইসটা বের করে দাও। ক্লিন প্রাইসটা হবে হচ্ছে এই যে ফুল প্রাইস মাইনাস অ্যাক্রুড ইন্টারেস্ট, এটা আসলে 108.21, এটা হচ্ছে ক্লিন প্রাইস। ঠিক আছে, এই হচ্ছে এই ম্যাথটা, এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসতে পারে এক্সামে। তাহলে ক্লিন প্রাইস কাকে বলে, আর ফুল প্রাইস বা ডার্টি প্রাইস কাকে বলে? ফুল প্রাইস বা ডার্টি প্রাইস বলা হয় হচ্ছে অ্যাক্রুড ইন্টারেস্ট সহ আর কি, যে প্রাইসটা নর্মাল, যে ক্লিন প্রাইস মার্কেটের যে প্রাইস, ক্লিন প্রাইস মার্কেটের যে প্রাইস, সেটার সাথে অ্যাক্রুড ইন্টারেস্টটা যোগ করলে আমাদের কি আসে, ফুল প্রাইসটা আসে, মানে ডার্টি প্রাইসটা আসে আর কি। সো এটা মার্কেটের যে প্রাইসটা, সেটাকে বলা হয় ক্লিন প্রাইস। ঠিক আছে, সো এই যে ফর্মুলা এখানে যেভাবে আমরা করছি, এই 0.99 সবগুলা ইয়াকে হিসাব নিকাশ করে এখান থেকে যে প্রাইসটা আসে সেটাকে বলা হচ্ছে ফুল প্রাইস, আর অ্যাক্রুড ইন্টারেস্টটা জাস্ট মাইনাস করে দিলে তাহলে চলে আসে ক্লিন প্রাইস। তো এরপরে এখানে মাল্টিপল ইয়েলস ডিসকাউন্ট রেটস 5 ইয়ার, এটা এটা কেন দেখাইছে কে জানো? একটু চিন্তা করি এটা কেন দেখাইছে। এখানে ইল্ড গুলা চেঞ্জ করে দিচ্ছে, আমরা তো সবগুলোর জন্য সেম ইল্ড ইউজ করছি না। এখানে প্রত্যেকটা ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা কিভাবে বের করছি, এই যে ইল্ড রেট ইউজ করে 0.025। তো এখন বলতেছে যে নর্মালি যদি আমরা অ্যাকচুয়াল প্রাইসটা পেতে চাই, সেক্ষেত্রে ডিফারেন্ট সেম ইল্ড ইউজ করাটা ভালো না। ডিফারেন্ট ম্যাচুরিটির জন্য ডিফারেন্ট ইল্ড ইউজ করা উচিত। তো ডিফারেন্ট ম্যাচুরিটির জন্য যদি ডিফারেন্ট ইল্ড ইউজ করি, সেক্ষেত্রে আমার ইয়াটা আসবে, প্রাইসটা আসবে 109.1। দেখো এটা এইখানের আলোচনা না, এটা অন্য সময় লাগবে আর কি। তো পরে আবার আরবিট্রাজ নিয়ে একটা শীট দেখতেছি, এটা কি পড়াইছে কিনা। হয়েছে, কিন্তু এগুলো তো আসার মতো না আসলে এক্সামে। যেমন এখানে বলা আছে একটা বন্ড যেটার কুপন রেট 8%। এই ভাই, এনা কি বললাম?
আল্লাহর কোন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। পরিকল্পনা যদি ভালো করে হয়, যে এখন তো দেখবার আগে করে করা তো ভালো ইয়ে দিছে। আমার চেয়ার দেখি উঠানামা করতেছে, আমার সাথে সাথে মনে হয়ে গেছে যে বাচ্চা। আল্লাহ, ভূমিকম্প হইলো। আধা ঘন্টা পরে বসলাম আবারও, তো স্টিল হচ্ছে শরীর কাঁপতেছে আমার। আমি যে চেয়ারে বসে আছি ওই চেয়ার একদম হচ্ছে ঝুলনার মতো ওঠানামা করতেছিল। আচ্ছা, সো স্টার্ট করি আবার। এখানে যেটা হইতেছে, এটার একটা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু আলোচনা করে আসি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হইতেছে আহ চ্যাপ্টার 3 এর, মানে পিপিটি 3 এর লাস্ট পার্ট, যেটা ভ্যালুয়েশন। তো আরবিট্রারি ফ্রি ভ্যালুয়েশন, এই অংশ হচ্ছে নয় 9-10 আর কি, 9-10 নাম্বার স্লাইড। তো এখানে বলা আছে যে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে নর্মাল যে কুপন রেট দেওয়া থাকে এবং ইল্ড দেওয়া থাকে, সেই ইল্ড এবং কুপন ইউজ করে, কুপন বলার দরকার নেই কারণ কুপন হচ্ছে সব জায়গাতেই সেমই থাকে, কুপন তো কখনোই চেঞ্জ হয় না। সো ইল্ড যেটা, ইল্ড নর্মালি আমরা যেটা করি কি, যে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে সেম ইল্ড দিয়ে ভাগ করে দিই, তাই না? প্রত্যেক ক্যাশ ফ্লো, প্রত্যেকটা কুপনকে আমরা সেম ইল্ড দিয়ে ডিসকাউন্ট করি। সো এটা হচ্ছে নর্মাল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে আমরা বন্ডের প্রাইস বের করতে পারি এবং হইতেছে প্রত্যেক ম্যাচিউরিটির জন্য এক একটা ডিফারেন্ট রেট, ইল্ড 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 রেট ইউজ করে বন্ডের আরেকটা প্রাইস বের করতে পারি। ওই দুইটা প্রাইস বের করার পরে আমরা যদি দেখি যে কোনো একটাতে বেশি আসতেছে, কোনো একটাতে কম আসতেছে, সেক্ষেত্রে আমরা এখানে আরবিট্রাজ করার সুযোগ পাই। ঠিক আছে, সো আরবিট্রাজ কিভাবে করব? যেখানে বেশি আসবে, যেটার মধ্যে যে উপায়ে প্রাইস বেশি আসবে, সেটা হইতেছে আমরা সেল করব, আর যেখানে কম আসবে সেটা আমরা বাই করব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন। তো যেটা এটার মধ্যে, এটার কারণে যেটা হবে যে যেটার কম দাম, যেটাকে আমরা বাই করব এবং যেটাকে সেল করব, ওই দুইটা কনভার্জ হবে আস্তে আস্তে। যেটাকে বাই করতেছি সেটার দামটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আর যেটাকে সেল করতেছি সেটার দামটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং সেটা হচ্ছে এক সময় আরবিট্রাজ করার অপরচুনিটি থাকবে না। তো তখন যে প্রাইসটা আসবে সেটাকে বলা হচ্ছে আরবিট্রাজ ফ্রি প্রাইস। তো এই জিনিসগুলো এখানে 2 নাম্বার, এই 9 আর 10-এ বলা আছে। দেখি একটু, আন্ডার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ অফ বন্ড ভ্যালুয়েশন ইট ইজ টিপিক্যাল টু ভিউ দ্য সিকিউরিটি টু দ্য সেম প্যাকেজ অফ ক্যাশ ফ্লো and to discount all cash flow with same discount rate. নর্মালি আমরা করে আসি যে সব ক্যাশ ফ্লোকে সেম ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ করে দিই। আন্ডার দ্য আরবিট্রাজ ফ্রি ভ্যালুয়েশন অ্যাপ্রোচ, আমরা যদি এখন নতুন যে অ্যাপ্রোচ সেটাতে যদি আসি, সেখানে দেখা যায় যে আসলে প্রত্যেকটা ইয়াকে, প্রত্যেকটা কুপনকে এক একটা জিরো কুপন বন্ড হিসেবে চিন্তা করা হয় এবং তাদেরকে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে এক একটা কি করা হয়, এক একটা ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দেওয়া হয়। সো এটা বলা হচ্ছে এখানে যে দিস অ্যাপ্রোচ অফ বন্ড ভ্যালুয়েশন ডাজ নট অ্যালাউ a risk-free profit to be generated by stripping coupons of the security and selling them at a higher price than purchasing the security in the market. So এই জিনিসটার কারণে যদি আমরা দেখি যে একটাতে বেশি একটাতে কম আসতেছে, তখন আমাদেরকে কি হয়, তখন আমাদেরকে, তখন আমরা কি করতে পারি, এই যে এগুলাকে স্ট্রিপ করতে পারি, মানে ভাগ করতে পারি, ভাগ করে এগুলাকে বিক্রি করে দিতে পারি। বিক্রি করে দিয়ে আমরা বেশি টাকা পাইলাম, এরপরে কুপনটা কম দামে কিনে ফেললাম, কুপন বন্ডটা কম দামে কিনে ফেললাম। তো এই জিনিসগুলো করে প্রফিট আর্ন করা সম্ভব। ঠিক আছে, এখন তাহলে ইয়াতে যাই, এক্সাম্পলে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। আসলে এখানে স্ট্র্যাটেজিটা আমি ক্লিয়ার করে বলি নাই,
ওই এক্সাম্পলের সময় আসলে একবারই বলবো। তাহলে যেটা করতে হবে চ্যাপ্টার 3-তে, সাপোজ আমার কাছে হইতেছে একটা বন্ড আছে যেটা হচ্ছে 8% 10 ইয়ার সেমি অ্যানুয়াল ট্রেজারি বন্ড। ঠিক আছে, এই বন্ডটার আমি এখন প্রাইস নির্ণয় করবো। সো এটার প্রাইস আমি দুই ভাবে নির্ণয় করতে পারি, এই যে এখানে একভাবে করা হয়েছে আর এখানে আরেকভাবে করা হয়েছে। তো প্রথম যেটা করা হয়েছে যে, আচ্ছা প্রথম এটা না, প্রথমে হইতেছে আমরা নিচেরটাতে যাই। নর্মালি আমরা যেটা করি আর কি সেটা আগে দেখি। 8% 10 ইয়ার এবং 6% ইল্ড। এই যে 8% কুপন, তার মানে 4 টাকা আসবে কুপন। এই যে ক্যাশ ফ্লো হচ্ছে 4 টাকা করে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 4 টাকা করে 20 বছরে, 10 বছরে 20টা কুপন। এই, আচ্ছা কুপন গুলা পাইলাম। এখন হইতেছে আমার ইল্ড। ইল্ড প্রশ্ন দেওয়া আছে 6%। আমরা নর্মালি যেটা করি যে 6% সবার জন্য বসায় দিই। 6% সবার জন্য বসায় দিই। বসায় দিয়ে আমরা এই 6% দিয়ে এই 4 টাকাকে ডিসকাউন্ট করবো। তো ডিসকাউন্ট করে কি পাইলাম, এই যে এটা কিভাবে ডিসকাউন্ট করলাম। এই 4 টাকা যেহেতু সেমি অ্যানুয়াল ক্যাশ ফ্লো, এটাকে ভাগ দিব হচ্ছে 1 + i/n, m টু দি পাওয়ার m × n। তাহলে আসবে এটা। So, এই যে 8 টাকা ডিভাইডেড বাই 1 + f34 মানে 0.06/2, যে বাই 2। আর টু দি পাওয়ার m × n, m × n, m কত আমার 2, আর n কত, n হচ্ছে 0.5 ইয়ার্স, তার মানে দুইটা মিলাই 1 আসে। এভাবে প্রত্যেকটা প্রাইসকে, ক্যাশ ফ্লোকে আমি কি করলাম, ডিসকাউন্ট করে নিলাম। সো ডিসকাউন্ট করে আমার কত আসলো, সবগুলা যোগ করলে আসলে 114 টাকা প্রাইস আসলো। সো এটা হইতেছে নর্মাল একটা বন্ডকে প্রাইস করার ফর্মুলা। যে আমি চ্যাপ্টার 1-এ বলতেছিলাম না যে আমরা বাই দিস টাইম হইতেছে কোনো একটা স্লাইডের মধ্যে বা কোনো একটা এক্সেলে পাওয়া যাবো যে বন্ডের প্রাইস কিভাবে নির্ধারণ করতে হয়। এই যে এটা কিন্তু একটা বন্ডের নর্মাল একটা মেথড প্রাইসিং করার। সো বন্ডের প্রাইস এভাবে আমরা নির্ধারণ করে ফেলতে পারলাম যে ক্যাশ ফ্লো গুলাকে ইল্ড দিয়ে ভাগ করা। সেটা তো আমরা নর্মালি করে আসছি যে সব ইল্ডের জন্য, সব ক্যাশ ফ্লোর জন্য সেম রেট। এটা কিন্তু ভালো অ্যাপ্রোচ না। এটাতে প্রাইস আসলো কত, 114। আচ্ছা, এখন যাই, আমরা যদি স্ট্রিপ করি, স্ট্রিপ করা মানে হইতেছে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে এক একটা বন্ড হিসেবে যদি চিন্তা করি। এই যে 4 টাকা, এটা একটা বন্ড, এই 4 টাকা আরেকটা বন্ড, এই 4 টাকা আরেকটা বন্ড। এই 4 টাকা বন্ডের মেয়াদ হইতেছে 0.5। মানে আজকে যদি আমি বন্ডটা কারো কাছে 3 টাকায় বিক্রি করি, 3 টাকা আমি আমি তার কাছ থেকে পাইলাম, তাকে মেয়াদ শেষে আমি 4 টাকা দিয়ে দিব। তাহলে এটা একটা বন্ড হয়ে গেল না? এটা একটা জিরো কুপন বন্ড, এবং তাকে আমি 4 টাকা যে দিব কখন দিব, 6 মাস পরে দিব। আজকে বিক্রি করে আমি এই যে 3.9 টাকা, আজকে আমি বিক্রি করলে 3.9 টাকা পাবো। তারে আমি 6 মাস পরে 4 টাকা দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে একটা বন্ড হিসেবে চিন্তা করা যায়, জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড মানে মাঝখানে কোনো কুপন হবে না। আমরা যদি এটা নিয়ে কথা বলি, এই 4 টাকা, এই 4 টাকার জন্য আমি কি করবো, আজকে একজনের কাছে আমি 3.08 টাকায় বিক্রি করে দিতে পারি বন্ডটা, এবং তার কাছ থেকে তারে আমি 4 টাকা কখন দিয়ে দিব, এই যে 5 বছর পরে, এটা 5 ইয়ার্স, 5 বছর পরে তাকে আমি 4 টাকা দিয়ে দিব। তাহলে এর মাঝখানে আমি তার সাথে কোনো লেনদেন করবো না। এটা হচ্ছে জিরো কুপন। তার মানে প্রত্যেকটা বন্ড এখানে ক্যাশ ফ্লোকে এক একটা জিরো কুপন বন্ড হিসেবে চিন্তা করা যায়। 104টাও সেম, 56 টাকা আমি তার কাছ থেকে আজকে নিলাম, 10 বছর পরে তাকে আমি 104 টাকা দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে এক একটা বন্ড হিসেবে চিন্তা করা যায়। আচ্ছা, এখন যেটা করতে হয়, এই প্রত্যেকটা ক্যাশ ফ্লোর জন্য এক একটা স্পট রেট পাওয়া যায় বা প্রশ্নে দেওয়া থাকবে, ক্যালকুলেশনও করা যায়। তো এটা তো আমরা জানি অলরেডি, অনেকগুলো কোর্স আমরা করে আসছি যে ইল্ড রেট কিভাবে, প্রত্যেকটা ক্যাশ ফ্লোর জন্য ইল্ড রেট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। So, যদি প্রশ্ন দেওয়া থাকে তো ডিরেক্ট ইউজ করা যাবে। 0.03 0.035 এগুলো সাপোজ আমাদেরকে দিয়ে দিল, তাহলে কি করব, এই 0.03 দিয়ে এই 4 টাকাকে আমরা ডিসকাউন্ট করে এটা পাবো। এটা কিভাবে আসছে, এই যে 4 / 1 + i/m, 1 + i/m, m মানে 2, টু দি পাওয়ার m × n। m × n মানে কত, m হচ্ছে 2 আর ইয়ার হচ্ছে 0.05, এই দুটা গুণ করলে এই যে 1 আসে। এভাবে প্রত্যেক প্রেজেন্ট ভ্যালু আমি বের করে নিলাম, এবং প্রত্যেকটা স্পট রেট কিন্তু ডিফারেন্ট। এই যে প্রত্যেকটা স্পট রেট ডিফারেন্ট, এগুলা বের করার উপায় আছে, বুটস্ট্র্যাপিং মেথড, ওই মেথড পরে আসতেছে। সো ওই মেথডে আমরা এখানে প্রত্যেকটা রেট কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা অলরেডি কয়েকটা কোর্সে আমরা করছি। নাফিস স্যারের কোর্সে, এরপরে আরেকটা কোর্সে করছি, এই যে ডিরাইভেটিভ চ্যাপ্টার 4-এও ছিল। So, এই প্রত্যেকটা রেট ক্যালকুলেশন করা সম্ভব। So, এই ম্যাথের জন্য আপাতত ধরে রাখলাম যে দিয়ে দিল আমাদেরকে। So, এখন কত আসলো টোটাল প্রাইস, 115।
এটাতে আসছে 115, আর এটাতে আসছে কত, 114। তার মানে এখানে একটা গ্যাপ আছে, তো আরবিট্রাজ করা সম্ভব। তো যখন গ্যাপ থাকে তখন আমরা কি চিন্তা করি, আরবিট্রাজ করার চিন্তা করি। এবং কিভাবে আরবিট্রাজ করি, আমাদের স্ট্র্যাটেজি কি হবে, বাই লো সেল হাই। বাই লো, কম দামিটা কিনবো, এই যে 114 টাকাটা কিনবো, আর 115 টাকাটা সেল করবো। ঠিক আছে, তাহলে 115-তে সেল করবো। যে এখানে কি করবো, এই যে প্রত্যেকটা বন্ড, এখানে প্রত্যেকটা তো বন্ড, তাই না, এই প্রত্যেকটা বন্ড আমি সেল করে দিব। 3.9 টাকা দামে একটা বন্ড সেল করবো, 3.86 টাকা দামে একটা বন্ড সেল করবো। এইভাবে এখানে আমার টোটাল বন্ড কয়টা আছে, এখানে 20টা বন্ড আছে। এই 20টা বন্ড আমি সেল করে টোটাল 115 টাকা আজকে অ্যাচিভ করে ফেলবো। আমার পকেটে 115 টাকা আজকে চলে আসবে। এই যে এখানে দেখাই, এই যে সেল ফর, এই যে এই 3.9, 3.8 এগুলো কোথেকে আসছে, এই যে উপরে এগুলা 3.9, 3.86, এই জিনিসগুলো আমি কি করলাম, এখানে সেল করে দিলাম। ঠিক আছে, এগুলো আমি সেল করে দিলাম। আর পাশাপাশি আমার যেটা কম, এটা তো আমি কিনবো, তাই না, এই সবগুলো আমি কিনে ফেললাম। এই পুরো বন্ডটাই আমি কিনে ফেললাম। হ্যাঁ, এই পুরো বন্ডটা আমি কিনে ফেললাম। তাহলে এই যে বাই ফর, বাই কিনলাম, এগুলা হচ্ছে কিনলাম, কম দামি গুলা কিনলাম। তাহলে ডিফারেন্সটা কি হচ্ছে, আমার লাভ হইতেছে। Suppose আমি যদি একটা বলি, প্রথমটা আমি সেল করলাম 3.94 টাকায়, আর বাই করব 3.88 টাকায়, তাহলে আমার লাভ হয়েছে এটা। এভাবে প্রত্যেকটা ইয়াতে প্রফিট বা লস হবে। প্রফিট বেশি হবে, আর শেষের দিকে কয়েকটাতে একটু লস হবে। আলটিমেটলি আমার প্রফিটই থাকবে। ঠিক আছে, আলটিমেট আমার প্রফিট কত, 0.3831 টাকা, এই আর কি। এরপরে মনে হয় আরেকটা এক্সাম্পল দিচ্ছে এখানে, 4.8% 10 ইয়ার ট্রেজারি বন্ড। সো সেম, হ্যাঁ, এই যে 4.8 এর 2 ভাগ করলে 2.4 আসে। সো এটার কত আসলো, 90 টাকা আসলো। এটা হচ্ছে একভাবে আসলো। আর আমরা নর্মালি যেটা করি, 4.8%, যে সব ইল সেম দিয়ে, এটা কত আসলো, 91 টাকা আসলো। তাহলে কোনটা বেশি, 90 বেশি নাকি এটা বেশি? অবশ্যই এটা বেশি। তার মানে এইগুলা এখন কি করতে হবে, এইগুলা এখন সেল করতে হবে। আমরা নর্মাল বন্ডটাকে সেল করে দিব। নর্মাল বন্ডটাকে সেল করে দিয়ে হইতেছে আহ এই প্রত্যেকটা এগুলা কিনবো, তাই না, এই 90 টাকা যেহেতু কম, তার মানে এগুলা কিনবো। প্রত্যেকটা স্ট্রিপ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে বন্ড, সেই বন্ড গুলো আমি একটা একটা করে কিনবো সবগুলা। কিনে সেগুলাকে একটা পুরো একটা কুপন বন্ড তৈরি করব, কুপন বন্ড বানাবো সবগুলা দিয়ে। কুপন বন্ড বানাইয়া সেটা 91 টাকায় আমি বিক্রি করে দিব। তাহলে আমার লাভ হয়ে যাবে 91 মাইনাস 90, এই 1 টাকা মতো আমার লাভ হবে। সেটাকে বলা হচ্ছে দ্য বন্ড ইজ ওভার ভ্যালুড। ওভার ভ্যালুড কেন বলা হচ্ছে, প্রথমটাতে কি বলা হচ্ছিল, আন্ডার ভ্যালুড। কারণ এই যে বন্ডের প্রাইস আগে কত আসছিল, নর্মালি আমরা যে নর্মাল ইল্ড ইউজ করে আসছিল 114, তার মানে আন্ডার ভ্যালুড আসতেছিল। আসলে বন্ডার অ্যাকচুয়াল দাম কত, 115। এটা কিন্তু মেইন দাম, এই যে এটা কিন্তু সঠিক, রাইট, এটা কিন্তু রাইট দাম। যেটা 115 অ্যাকচুয়ালি হওয়ার কথা, কিন্তু এটা মার্কেটে দেখাচ্ছে 114 টাকায়। তো এটা বন্ডটা আন্ডার ভ্যালুড আছে। আর এখানে কি অবস্থা, এখানে হইতেছে বন্ডটা ওভার ভ্যালুড, যেটার অ্যাকচুয়াল দাম হওয়া উচিত 90 টাকা। হুম, ছোট করে দেখাই, এটার বন্ডটার দাম হওয়া উচিত 90 টাকা, কারণ এটা ওই যে স্পট রেট গুলো ডিফারেন্ট, ডিফারেন্ট রেটে যেটা আসে সেটা অ্যাকচুয়াল দাম। 90 টাকা হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে যে এটা কত, 91। তার মানে বন্ডটা ওভার ভ্যালুড। ওভার ভ্যালুড হলে এটাকে সেল করে দিতে হবে। এরপরে ভ্যালুয়েশন অফ নন ট্রেজারি সিকিউরিটিজ, এটা কি দেখাইছে কিনা, নন ট্রেজারি সেমই আসলে হবে। অ্যানুয়াল ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে, অ্যানুয়াল স্পট রেট গুলো দেওয়া আছে, অ্যানুয়াল ক্রেডিট স্প্রেডটা দেওয়া আছে। ওই স্প্রেডটা জাস্ট হইতেছে স্পট রেটের সাথে যোগ করে নিতে হয়। যোগ করে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে অ্যানুয়াল বেঞ্চমার্ক স্পট রেট। এই রেটটা দিয়ে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করতে হবে। নর্মালি আমরা আগের বন্ডগুলোতে যেগুলো করছি ওগুলো ট্রেজারি সিকিউরিটিজ ছিল। ট্রেজারি সিকিউরিটিজ থাকার কারণে আমরা জাস্ট অ্যানুয়াল স্পট রেট দিয়ে ভাগ করে ফেলছি। অ্যানুয়াল স্পট রেট দিয়ে ক্যাশ ফ্লোকে ভাগ করে এই প্রেজেন্ট ভ্যালুটা বের করতেছিলাম। কিন্তু এখন এটা যেহেতু একটা নন ট্রেজারি, তার মানে একটা, এটাকে এগুলো এগুলো কি কুপন বন্ড। কুপন বন্ডের তো একটা অ্যানুয়াল ক্রেডিট স্প্রেড থাকে, একটা রিস্ক থাকে আলাদা। রিস্কটা স্পট রেটের সাথে যোগ করে তাহলে আসলে ফাইনাল রেট, এই ফাইনাল রেট এখন ডিসকাউন্ট করে নিতে হবে। ডিসকাউন্ট করলে 108 টাকা আসলো।
এটা হচ্ছে কত নাম্বার গেল, 3 নাম্বার। ওই ভাই শেষ হয় না। এরপরে হচ্ছে পিপিটি 4। পিপিটি 4 এ হইতেছে, পিপিটি 4 এ সবই পড়াইছে, সব স্লাইডই পড়তে হবে, 30টা মতো স্লাইড, এবং এখানে আসলে অনেক কিছু। দেখি এক্সেলে যাই। চ্যাপ্টার 4 এক্সএলএসএক্স একটা আছে, আর একটা দেখা যাচ্ছে চ্যাপ্টার 4 ইল্ড টিআরআর আছে। দুইটা এক্সেল দেখা যাচ্ছে। So, প্রথমটাতে যাই। এটা হয় যে লাস্ট ক্লাসে স্যার দেখাইতেছিল এই এক্সেলটা। অল্প অল্পই আছে দেখা যায়, কিন্তু তাও তো ভালো টাইম লাগবে। So, শুরু করি প্রথম থেকেই। প্রথমে আছে হচ্ছে কারেন্ট ইল্ড বের করার ফর্মুলা। সো কারেন্ট ইল্ড বের করার ফর্মুলা আমরা জানি যে আজকে এই বছরের যে কুপন ডিভাইডেড বাই কারেন্ট বন্ড প্রাইস। তো এটা কোনো স্লাইডের সাথে সম্পৃক্ততা নাই ওই রকম ভাবে যে কারেন্ট ইল্ড বের করার। জাস্ট এখানে ফর্মুলাটা দিয়েছে, এটা আমরা নর্মালিও জানি, এই বছরের কুপন ডিভাইড বাই আজকের প্রাইস। এখানে এক্সাম্পল দিছে, বন্ডের প্রাইস হচ্ছে 94, 7% সেমি অ্যানুয়াল কুপন রেট, 8 ইয়ার্স টু ম্যাচিউর, পার ফেস ভ্যালু হচ্ছে 100, অ্যানুয়াল কুপন রেট 7, ওয়াইটিএম হচ্ছে 8। এখন ইফ দ্য বন্ড সেলস এট ডিসকাউন্ট 94.7, সিওয়াই কত, 7.43। কিভাবে আসলো? এই যে আহ এই বছরের কুপন ডিভাইড বাই এই বছরের প্রাইস, ঠিক আছে, 7/94, যে ফর্মুলাটা রাখে উপরে ফর্মুলা ইউজ করে। তো এই আসলো কুপন। মানে কুপন কি, কারেন্ট ইল্ড কি, কুপন রেট থেকে বেশি না, কিন্তু ওয়াইটিএম থেকে কম, রাইট? তাহলে এটা হচ্ছে ওয়াইটিএম, ওয়াইটিএম হচ্ছে 8%, আমি চাই হচ্ছে কত পার্সেন্ট, 8%, কুপন হচ্ছে 7, এবং কারেন্ট ইল্ড হচ্ছে 7.43। তাহলে এটা আসলে ডিসকাউন্টে কেনা বেচা হবে, কারণ আমি চাই 8%, ওয়াইটিএম মানে কি চাওয়া, আমি চাই 8%, কিন্তু কুপন এটার, কুপন এবং কারেন্ট ইল্ড দুইটাই কম, তো এটা ডিসকাউন্টে কেনা বেচা হবে। আর যদি এরকম হয় যে কারেন্ট ইল্ড 7, ওয়াইটিএম ও 7, কুপন রেটও 7, তার মানে সব সমান, সেক্ষেত্রে এটা পার ভ্যালুতে কেনা বেচা হবে, কারণ আমি যা চাই তাই পাইতেছি, তো এটা পার ভ্যালুতে কেনা বেচা হবে। আর যদি এমন হয় যে আমি যা চাই 6.36 আমি চাচ্ছি, সেখান থেকে আমি বেশি পাইতেছি, এই যে কুপন রেট, কারেন্ট এগুলো বেশি, তো আমি এটা এই বন্ডটা প্রিমিয়ামে কেনা বেচা হবে। এই সম্পর্ক তো আগেই দেখানো হয়েছে। এরপর হইতেছে ইল্ড টু ম্যাচুরিটি। তো এটা ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেশন মনে হয় দেখাচ্ছে। টোটাল ফিউচার অ্যামাউন্ট এট ম্যাচুরিটি, যেটা হচ্ছে ফেস ভ্যালু হচ্ছে 100, রিটার্ন অফ প্রিন্সিপাল হচ্ছে 94, টোটাল রিটার্ন ইন অ্যামাউন্ট হচ্ছে 82.28। 176 আসতেছে, যেটা যোগ করে, কিন্তু টোটাল রিটার্ন ইন অ্যামাউন্ট এটা থেকে আসলো 94। হচ্ছে ওই যে মানে যে বন্ডের যে প্রাইস, সেটা হইতেছে আমি ফেরত পাচ্ছি, আমি যে টাকা দামে কিনছি সেই টাকাটা পাবো, প্লাস হচ্ছে আমি আরো 5.83 টাকা ক্যাপিটাল গেইন পাবো, কারণ আমি তো মেয়াদ শেষে 94 টাকা ফেরত পাবো, বিষয়টা এরকম না। ফেস ভ্যালু যদি 100 হয়, আমি যদি আজকে 94 টাকা দিয়ে কিনি বন্ডটা, আমি তো মেয়াদ শেষে পুরো 100 টাকায় ফেরত পাবো, রাইট? সেই জন্য আমি প্রিন্সিপাল, আমার যে প্রিন্সিপাল আমি যেটা দিছি সেটা তো আমি পাবোই, প্লাস আমি আরো কিছু টাকা পাবো, যেটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। 5.83, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন, যে 100 থেকে এটা মাইনাস করে আসছে। তো এরপরে সেমি অ্যানুয়াল কুপন আমি পাবো 3.5 টাকা, যেহেতু আমার এটার রেট কত, কুপন রেট কত, 7%, আমি 3.5 টাকা কুপনও পাইতেছি। 82 টাকাটা কিসের, টোটাল রিটার্ন ইন অ্যামাউন্ট,
এটা আবার ফর্মুলাও দেওয়া নাই, দেখতেছি এটা কিভাবে আসছে। ক্যাপিটাল গেইন হইলো সেমি অ্যানুয়াল কুপন পাইলাম, টোটাল অ্যামাউন্ট অফ কুপন এটা কিভাবে পাওয়া গেছে? এটা হইতেছে আমার বন্ডের মেয়াদ কত বছর, বন্ডের মেয়াদ হইতেছে 8 ইয়ার্স, রাইট? 8 ইয়ার্স যেহেতু, আমি টোটাল অ্যামাউন্ট কত পাবো? 8 × 3.5, মানে সরি 16 × 3.5, কারণ সেমি অ্যানুয়াল কুপন 3.5 আর 16টা কুপন আমার আসবে। তাহলে এখানে আসলে মানে এই জিনিসটা কি, কিসের ম্যাথ করতেছি আসলে? এটা হচ্ছে টোটাল রিটার্নের ক্যালকুলেশন, এটা চ্যাপ্টার 4 এর একদম শেষের দিকের একটা স্লাইডের ম্যাথ, যেখানে টোটাল রিটার্ন ক্যালকুলেশন করতে হয়। ওয়াইটিএম থেকে টোটাল রিটার্ন ইউজ করে ডিসিশন নেওয়াটা ভালো, কারণ ওয়াইটিএম এ হইতেছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, যেটা রিইনভেস্টমেন্ট ইনকামকে কনসিডার করা হয় না। টোটাল রিটার্নের মধ্যে সবকিছুকে কনসিডার করা হয়, এজন্য টোটাল রিটার্ন ইউজ করে ডিসিশন নেওয়াটা ভালো। সো টোটাল রিটার্ন আমরা এখন ক্যালকুলেশন করতে যাইতেছি শেষের দিকে স্লাইড থেকে আর কি। সো টোটাল রিটার্ন কিভাবে ক্যালকুলেশন করা হয়? এটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর টোটাল অ্যামাউন্ট অফ কুপনটা, যেটা হচ্ছে 56, 8 দিয়ে গুণ দিলাম, আর রিইনভেস্টমেন্ট ইনকাম। রিইনভেস্টমেন্ট ইনকাম কত আসছে এখানে? 20.38, যেটাকে বলা হয় ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। এটা কিভাবে আসলো? এটা আসছে হচ্ছে এই যে সেমি অ্যানুয়াল কুপন, সেমি অ্যানুয়াল যে কুপন গুলো আছে, যে কু- সেই কুপন গুলাকে আমরা হইতেছে ফিউচার ভ্যালুতে নিয়ে যাবো আর কি। হুম। 3.5 টাকা করে যে আমরা কুপন পাইতেছি না প্রতি প্রতি 6 মাস পরে পরে, সেগুলাকে আমরা ইনভেস্ট করতেছি ইনভেস্টমেন্ট। আমি বুঝছি যে ওই নাম তাদের শেষে যাবে যে নামে ধরে লাভ আছে ভূমিকম্প শেষ হয়ে ধরে লাভ আছে বললে নেমে দাও। আচ্ছা, এটা একটু চেক করে নিই আমি একটা জিনিস, যেটা হচ্ছে টোটাল রিটার্ন ইন অ্যামাউন্ট মাইনাস যদি দেই হচ্ছে 56, তাইলে কি 26 আসে? 26, 26 মাইনাস হচ্ছে 5, 20.3 আর 20.45 কাছাকাছি আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে রিইনভেস্টমেন্ট ইনকাম এই 20 কেমনে আসছে, এটা হইতেছে এই যে আমার যে 3.5 টাকা কুপন, এই 3.5 টাকা তো আমি হইতেছে প্রতি 6 মাস পরে পরে পাই, তাই না? এটাকে আমরা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলা দিয়ে নিয়ে যাব একদম ফিউচারে। 3.5 টাকা যেটা আমি কুপন পাইতেছি 6 মাস পরে পরে, সেটাকে আমি ধরে নিতেছি ইনভেস্ট করতেছি ওয়াইটিএম রেটে। সেটাকে যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে ফর্মুলা কি আমাদের? ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি ফর্মুলা যে হচ্ছে A × 1 + I⁻1 ওই ফর্মুলাটা আর কি, A × 1 + R⁻n−1 / R, ওই ফর্মুলাটাতে বসাই আমরা এখানে এটা পাইলাম যে কিভাবে আসছে। এই এই যে 3.5, যেটা হচ্ছে আমার এর মান এ, এরপরে ইন্টু 1 + I⁻n−1 ডিভাইডেড বাই হচ্ছে এই যে 0.04, যেটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলাতে বসাইলাম, আর লাস্টে মাইনাস করে দিলাম হচ্ছে আমার এই যে 56 টাকা। আর এটা তো হচ্ছে আমার প্রিন্সিপাল, তাই না? এই যে, এটা হচ্ছে টোটাল কুপন গুলো আমার। তো আমার আমার উদ্দেশ্য হইতেছে এখানে কি বের করা? ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আমি যে 3.5 টাকা করে যে আমি কুপন পাইতেছি, সেগুলাকে ইনভেস্ট করে আমি এক্সট্রা কত আরো কুপন বা এক্সট্রা আমি কত ইন্টারেস্ট জেনারেট করতে পারতেছি। তাহলে 3.5 টাকা করে আমি যেটা ইনভেস্ট করতেছি, হ্যাঁ, সেটা আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কত টাকা? ওই যে 20 প্লাস হচ্ছে 56, এই দুইটা ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালুর ফর্মুলা যদি আমি ইউজ করতাম, তাহলে আমার এই যে 20 প্লাস এটা আসতো, কত আসতো? 20 প্লাস 56 আসতো, এই দুইটা মিলাই আসতো আর কি। হ্যাঁ, আমরা কত কত পাবো? আমি যদি 3.5 টাকা করে কুপন গুলাকে করতে থাকি, ইনভেস্ট করতে থাকি, তাহলে আমি এই টাকাটা পাবো, 76 টাকা পাবো। 76 টাকার মধ্যে তো আমি ইনভেস্ট করছি আমি 56 টাকা, তাই না? তার মানে আমি ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত পাইলাম? আমার 20 টাকা হচ্ছে আসলে কুপন গুলা ইনভেস্ট করে রিইনভেস্টমেন্ট ইনকাম যেটাকে বলা হচ্ছে। তাহলে 20 টাকা হচ্ছে আমার রিইনভেস্টমেন্ট ইনকাম। তাহলে কয়টা জিনিস পাইলাম? ক্যাপিটাল গেইন পাইলাম 5 টাকা, টোটাল অ্যামাউন্ট অফ কুপন পাইলাম আমি বন্ড থেকে 56 টাকা, রিইনভেস্টমেন্ট ইনকাম পাইলাম 20 টাকা। এই হচ্ছে আমার কত টাকা টোটাল রিটার্ন? 82 টাকা। এটা এখানে লেখা আছে, এই যে 82.28, এটা আগেই এখানে লিখে দেওয়া আছে। এই 82 টাকা কিভাবে আসলো আবার একটু বলি। আমরা যদি একটা বন্ড কিনি, তাহলে বন্ড থেকে আমরা কয়টা জিনিস পাই?
প্রথমত আমরা হইতেছে কুপন পাই, এই যে 3.5 টাকা করে কুপন পাই। এই 3.5 টাকা করে কুপন আমরা কত বছর পাই? মেয়াদ যত দিন আসে তত দিন পাই। তাহলে 56 টাকা পাইলাম কুপন। এই কুপন গুলাকে আমরা আবার রিইনভেস্ট করতে পারি। রিইনভেস্ট করে আমরা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পেলাম 20 টাকা। আর ক্যাপিটাল গেইন বা লস হয়েছে আমার 5 টাকা, কারণ আমি বন্ডটা কিনছিলাম 94 টাকায়, পাইতেছি 100 টাকা। এটা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন। এই তিনটা জিনিসকে যোগ করলে আমার টোটাল রিটার্ন আসে। তিনটা জিনিসকে যোগ করলে আসে টোটাল রিটার্ন। এটা আসলে 82 দশমিক এটা। এখন যেটা বের করতে হবে, পার্সেন্টেজ অফ রিইনভেস্টমেন্ট ইনকাম ইন টোটাল রিটার্ন। সো জাস্ট এটা সিম্পল, যে রিইনভেস্টমেন্ট ইনকাম যেটা আছে, যে রিইনভেস্টমেন্ট ইনকাম 20কে টোটাল রিটার্নের উপরে পার্সেন্টেজ নিয়ে নেওয়া হয়েছে 26.24.28। যে এটাকে এটা দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এটা যদি বলে আর কি প্রশ্ন যে পার্সেন্টেজ অফ রিইনভেস্টমেন্ট ইনকাম ইন টোটাল রিটার্ন, এটা বের করো, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, এছাড়া এটা দরকার নাই। আচ্ছা, এখন কোথায় যাব? কাজ কি? টোটাল রিটার্ন আমরা ক্যালকুলেশন করলাম, ঠিক আছে। Percentage of reinvestment income yields to maturity. তাহলে সবসময় ডিসিশন নিতে হবে যে টোটাল রিটার্নটা ক্যালকুলেশন করে, হ্যাঁ, টোটাল রিটার্নটা ক্যালকুলেশন করে। পরীক্ষাতে এভাবে আসতে পারে যে কিছু ইনফরমেশন দিয়ে দিল, বললো যে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট বা রিইনভেস্টমেন্ট ইনকাম কত, এটা বের করো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। রিইনভেস্টমেন্ট ইনকামটা বের করো। সো এটা হইতেছে ওই যে নরমাল ফর্মুলা দিয়ে, অ্যানুইটির ফর্মুলা দিয়ে মাইনাস কুপন অ্যামাউন্টটা মাইনাস করে দিলেই ইন্টারেস্ট চলে আসে। টোটাল অ্যামাউন্ট অফ কুপন, এটা তো সিম্পল 56, এটা কিভাবে আসে? 16 দিয়ে গুণ দিলেই হয়। ক্যাপিটাল গেইন লস, এটা তো সিম্পল, তো বেশিরভাগ আসার সম্ভাবনা আছে এটাই। এরপর যদি বলে যে টোটাল রিটার্ন কত, তাহলে তিনটা যোগ করে দিতে হবে। এখন এখানে কিছু থিওরিটিক্যাল কিছু বিষয়পাতি আছে, যে ম্যাচুরিটি যত বেশি হবে, একটা বন্ড, একটা বন্ডের ম্যাচুরিটি 2 বছর, একটা বন্ডের ম্যাচুরিটি 3 বছর, একটা বন্ডের ম্যাচুরিটি 8 বছর। তাহলে কোন বন্ডটা থেকে বেশি কুপন পাওয়া যাবে, কোন বন্ডটা থেকে বেশি ইনভেস্টমেন্ট ইনকাম পাওয়া যাবে? সো যেটার হায়ার ম্যাচুরিটি থেকে বেশি ইনভেস্টমেন্ট ইনকাম পাওয়া যাবে, কারণ ওই যে আমার যে কুপন গুলো আমি বেশি ম্যাচুরিটির জন্য ইনভেস্ট করতে পারতেছি, তো বেশি রিটার্ন পাওয়া যাবে। ঠিক আছে। আবার আমরা যদি দেখি যে 7% কুপন আর 12% কুপন, তাহলে এই দুইটার মধ্যে কোনটা থেকে বেশি রিইনভেস্টমেন্ট ইনকাম পাওয়া যাবে? 7% কুপন থেকে নাকি 12% কুপন থেকে? অবশ্যই 12% কুপন থেকে, কারণ 12% কুপনের যে বন্ডটা, সেখান থেকে আমরা বেশি বেশি কুপন পাবো। বেশি বেশি কুপন পাইলে বেশি বেশি ইনভেস্ট করতে পারবো, তো তখন আমাদের রিইনভেস্টমেন্ট ইনকামটা বেশি হবে। যদি ম্যাচিউরিটি যদি 2 বছর হয়, সেক্ষেত্রে আমরা 12% কুপন থেকে বেশি রিইনভেস্টমেন্ট ইনকাম পাবো। যদি 3 বছরের চিন্তা করি, সেক্ষেত্রেও বেশি পাবো। 8 বছর হইলেও বেশি পাবো। তার মানে কুপন বেশি হইলে রিইনভেস্টমেন্ট ইনকাম বেশি, ম্যাচুরিটি বেশি হইলে রিইনভেস্টমেন্ট ইনকাম বেশি। এরপরে এখানে কি দেখাইছে আল্লাহ জানে। ইল্ড অফ বন্ড পোর্টফোলিও, আচ্ছা এটা পোর্টফোলিও রেট, এগুলো আসবে না। তাছাড়া একটু বলতেছিল যে তিনটা বন্ড আছে, সাপোজ আমার পোর্টফোলিওতে ABC, তিনটা বন্ডের রেট দেওয়া আছে, কুপন রেট এই যে, এবং তিনটারই টার্মস টু ম্যাচুরিটি দেওয়া আছে, তিনটারই পার ভ্যালু দেওয়া আছে, সবকিছু দেওয়া থাকবে। এখন প্রাইসও সাপোজ দেওয়া আছে, তাহলে তিনটার প্রাইস টোটাল আসলো কত, এত। এবং তিনটারই ওয়াইটিএম দেওয়া আছে, এই তিনটা ওয়াইটিএম। এখন যেটা আমার কাজ, সেটা হইতেছে যে আমার কাজ হচ্ছে কি করা, তিনটারই তিনটা মানে তিনটা বন্ডকে এখন একসাথে কনসিডার করে ওয়াইটিএমটা বের করা আর কি। তিনটা বন্ড মানে পুরা পোর্টফোলিওটার এখন ওয়াইটিএম বের করা, কারণ এখানে তো তিনটা ওয়াইটিএম দেওয়া, তাই না? এটা হচ্ছে বন্ড এ এর ওয়াইটিএম, এটা বন্ড বি এর ওয়াইটিএম, এটা বন্ড সি এর ওয়াইটিএম, তিনটা ওয়াইটিএম দেওয়া। এখন আমার কাজ হচ্ছে একটা সিঙ্গেল ওয়াইটিএম, এই ওয়াইটিএম এ নিয়ে যাওয়া এটাকে। তো যেটা করতে হবে, প্রত্যেকটা বন্ডের যে ক্যাশ ফ্লো গুলা লিখে নিতে হবে। সাপোজ বন্ড এ এর কুপন রেট কত, 7%, তাহলে 3.5% আসে, 3.5% পার বিলের উপর দিলে আসে এটা, এই ক্যাশ ফ্লো গুলা। এটা কত বছর হবে? 5 বছর, তার মানে 10টা কুপন, এই যে 10টা। সেম ভাবে বন্ড বি, এটা কুপন রেট হচ্ছে 10.5, তাহলে এটাকে দুই ভাগ করে নিলে এবং sorry, এগুলো অ্যানুয়াল কুপন, সো হাফ ইয়ারলি করা দরকার নেই। 7% আছে, 7 দিয়ে এটা গুণ দিলে তো
70 হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এখানে এটা দিছে কেন? অ্যানুয়াল কুপন রেট, ট্রান্সফার ম্যাচুরিটি প্রাইস, হাফ ইয়ারলি, ঠিক আছে। তাহলে হাফ ইয়ারলি হলে এটা আবার মিলে না, কি এক জ্বালায় করছি। হাফ ইয়ারলি করছে না, এই যে হাফ ইয়ারলি করছে, কিন্তু এটা ইন্টু এটা হাফ হাফ করলে ওইটাই মানে মিলে যাচ্ছে আর কি। ও এখানে যে 2 আছে যার কারণে আর কি এটা আবার হাফ করলে এই এটা সমান চলে আসতেছে। ঠিক আছে, তাহলে সবগুলো হাফ ইয়ারলি বন্ড। মানে কুপন রেটটা জাস্ট অ্যানুয়াল দেওয়া আছে, কিন্তু বন্ড গুলা কি সেমি অ্যানুয়াল বন্ড। প্রত্যেকটা এই বন্ড বি এর কুপন গুলো লিখলাম, বন্ড সি এর কুপন গুলো লিখলাম। তো বন্ড সি এর কুপন হবে 3 দুগুণে 6টা, এই যে 6 পর্যন্ত। বন্ড বি এর হবে কয়টা? 7 বছর ম্যাচুরিটি যেহেতু, তাহলে হবে 14টা। এই সবগুলাকে এখন যোগ করতে হবে। তাহলে প্রথম ক্যাশ ফ্লো, প্রথম বছরে আমি টোটাল ক্যাশ ফ্লো পাইতেছি এই যে এটা হইতেছে এই তিনটার যোগফল। এইভাবে আমি এক বছর কত টাকা করে ক্যাশ ফ্লো পাচ্ছি সেটা বসাইলাম। আর সবার জন্য আহ ইল্ড ইউজ করা হচ্ছে মানে এটা, এই 0.47 সবার জন্য। তো এখন দেখতে হবে যে আসলে এটা কিভাবে আসছে। তো এটা এক্স্যাক্টলি এখানে বসানো হয়েছে, সেম সেম পোর্টফোলিও এটা এখানে বসানো হয়েছে। বসাইয়া এখন যেটা করা হচ্ছে ওয়াইটিএম টা ক্যালকুলেশন করা হবে। সো ওয়াইটিএম এখানে সিম্পল ফর্মুলা দিয়ে করে ফেলছে, আইআরআর এর ফর্মুলা দিয়ে। এই যে যে আমার যে ইনভেস্টমেন্ট প্রাইস, ইনভেস্টমেন্ট এবং আমি যা পাচ্ছি সে সবগুলোকে কনসিডার করে আইআরআর এর ফর্মুলা দিয়ে ওয়াইটিএম বের করে ফেলছে। সো এটা তো আর হাতে কলমে করতে দিবে না। এরপরে আসতেছে, তাহলে এটা কি বের হইলো? বন্ডের পোর্টফোলিওর ওয়াইটিএম বের করার একটা উপায় আর কি এটা। তো এরপরে আসতেছে এফআরবি ডিস্ক মার্জিন, কি জানি এটা দেখি। এগুলো মনে হয় না পড়াইছে, পরিচিত লাগতেছে। পরেরটাতে যাই, পরেরটা পড়াইছে মনে আছে। তো ক্যালকুলেশন অফ ইল্ড চেঞ্জ, এটা হইতেছে একদম লাস্ট স্লাইডটা, এই চ্যাপ্টার PPT 4 এর লাস্ট স্লাইডটা নিয়ে এটা। ক্যালকুলেশন অফ ইল্ড চেঞ্জ। তো ইল্ড চেঞ্জ বের করার ফর্মুলা গুলা স্লাইডে দেওয়া আছে। সাপোজ এখানে ইনফরমেশন গুলো আমি বলি, সেটা হচ্ছে ফলোইং আর দি 3 yields ইন 3 months। প্রথম মাসে আমার ইল্ড হচ্ছে 4.5 মতো, সেকেন্ড মাসে আমার ইল্ড হচ্ছে 5.1, আর 3 নম্বর মাসে হচ্ছে আমার ইল্ড 4.82। এখন প্রশ্ন যদি বলে যে অ্যাবসলিউট ইল্ড চেঞ্জ ফ্রম মান্থ 1 to 2 months, 1 নম্বর মাস থেকে তোমার 2 নম্বর মাসে ইল্ড কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করো এবং অ্যাবসলিউটলি বের করো। অ্যাবসলিউটলি সিম্পল, 4.5 থেকে 5কে মাইনাস করে দিলাম, কিন্তু 100 দিয়ে দিব। এবং এখানে সাইন নিয়ে চিন্তা করা যাবে না, সাইন অ্যাবসলিউট মানে কি, যে সাইন নিয়ে টেনশনের দরকার নেই। তাহলে 4.5 থেকে 5.11 মাইনাস করে ইন্টু 100 দিলে যা আসে সেটাই হচ্ছে আমার অ্যাবসলিউট ইল্ড চেঞ্জ। সেম ভাবে 2 নম্বর মাস থেকে 3 নম্বর মাসে ইল্ড চেঞ্জ কত হয়েছে, এটা এভাবে সিম্পলি মাইনাস করে বের করে ফেলা সম্ভব। আর যদি বলে পার্সেন্টেজ ইল্ড চেঞ্জ, আমরা তো বলছিল অ্যাবসলিউট ইল্ড চেঞ্জ, এখন যদি বলে পার্সেন্টেজ ইল্ড চেঞ্জ তাহলে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে লন লেন 100 ইন্টু লন, এরপর নিউ ইল্ড ডিভাইডেড বাই ইনিশিয়াল ইল্ড। নিউ ইল্ড কত হবে? 2 নম্বর মাসেরটা হচ্ছে নিউ, আর 1 নম্বর মাসেরটা হচ্ছে পুরনো। তাহলে 5.11 ডিভাইড বাই 4.5, তাহলে আসবে হচ্ছে এটা 0.83। ঠিক আছে, 114 এটা কিভাবে আসছে? এই যে D7/D6, তাহলে নতুন হচ্ছে 5.11 আর পুরনো হচ্ছে 4.45। এটাকে লন দিয়ে 100 দিয়ে গুণ দিলেই চলে আসতেছে 13.83। সেম ভাবে আমরা সেকেন্ড র বের করতে পারি। এটা কি হবে? এই যে 4.482 এটাকে ভাগ দিব 5.11 দিয়া, এটা এটা নতুন, নিচেরটা নতুন, আগেরটা পুরাতন। এটাকে লন দিব এবং 100 দিয়ে গুণ দিব। লন বলতে তো ক্যালকুলেটরের যে লন আছে সেটা। এটা আসছে পার্সেন্টেজ ইল্ড চেঞ্জ। তো এটা লাস্ট স্লাইডের ফর্মুলা গুলো এখানে দেওয়া আছে, যে
পার্সেন্টেজ ইল চেঞ্জের ফর্মুলা, অ্যাবসলিউট ইল চেঞ্জের ফর্মুলা লাস্ট স্লাইডের। টোটাল রিটার্ন, এটা তো অলরেডি আমরা আলোচনা করছি। টোটাল রিটার্ন মানে টোটাল রিটার্ন। তো টোটাল রিটার্ন এই মেথডটা দেখি, এটা স্যার লাস্ট ক্লাসে বলতেছিল 3 ইয়ার ইনভেস্টমেন্ট হরাইজন। ও হ্যাঁ, এখানে এটা হরাইজন অ্যানালিসিস আসলে। তো এই সেম স্লাইডের মধ্যে একটা লাস্টের দিকে একটা স্লাইড আছে হরাইজন অ্যানালিসিস নামে একটা স্লাইড। ওই হরাইজন অ্যানালিসিস স্লাইড থেকে আসলে এই জিনিসটা এই ম্যাথটা আসছে। ওই স্লাইডের এক্সাম্পল এটা। তো 3 ইয়ার ইনভেস্টমেন্ট হরাইজন মানে একজন ব্যক্তি আছে যে হইতেছে 3 বছরের জন্য ইনভেস্ট করতে চায়, কিন্তু এই বন্ডের মেয়াদ হচ্ছে 20 বছর, 20 বছর মেয়াদ, কিন্তু আমি 3 বছর হোল্ড করবো জাস্ট, আমি সব আগামী 17 বছর হোল্ড করবো না। কুপন রেট আছে 8%। বন্ডের প্রাইস আজকে দেওয়া আছে 828, ফেস ভ্যালু 1000, কুপন রেট 8%, অ্যানুয়াল কুপন হচ্ছে 80, সেমি অ্যানুয়াল কুপন হবে 40। রিইনভেস্টমেন্ট ইনকাম এটা অ্যাজিউম করে নিতেছে 6%, এটা প্রশ্নে দেওয়া থাকবে। এটি হচ্ছে এই হরাইজন অ্যানালিসিসের একটা লিমিটেশনস। অ্যানুয়াল ইনভেস্টমেন্ট রিইনভেস্টমেন্ট রেটটা 6% অ্যাজিউমড। সেমি অ্যানুয়াল রিইনভেস্টমেন্ট তাহলে 3% হবে, এটা অর্ধেক। ওয়াইটিএম দেওয়া আছে 17 বছরের, নেক্সট 17 বছর। 3 বছর তো আমি ইনভেস্ট আমার হোল্ড করবো, বাকি যে 17 বছর যেটা হোল্ড করবো না সেটার জন্য একটা ইল ডিসকাউন্ট রেট আমার লাগবে। ওই ডিসকাউন্ট রেটটা দেওয়া আছে 7%, এবং এটাকে সেমি অ্যানুয়ালি কনভার্ট করলে হয় 3.5%। আচ্ছা, এখন টোটাল ফিউচার ভ্যালু অফ কুপনস এন্ড ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এটা আমরা অলরেডি ক্যালকুলেশন, তাই না, এটা অলরেডি বের করছি কিভাবে। টোটাল ফিউচার ভ্যালু অফ কুপনস এন্ড ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, তাহলে এটা হইতেছে আমার কুপন কত, 40 টাকা, রাইট? এই যে 40 টাকা কুপন F6, 40 টাকা কুপন, এটাকে আমি কি করব, ইনভেস্ট করব কত বছরের জন্য, 1 প্লাস এই যে আই, 1 প্লাস আই, যে 3% রেটে। তাহলে আমার যে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির যে ফর্মুলা সেটা আর কি, তাহলে আমার এ ইন্টু এটাতে পরে আসতেছে যে ডিভাইডেড বাই F8, এটা তো আমরা জানি এটা আই এর মান আসলে, সেটাতে পরে আসতেছে। আমরা নর্মালি ফর্মুলা কিভাবে লিখি, এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, -1 ডিভাইডেড বাই আই, এভাবে আমরা লিখি না ফর্মুলা, ওই ফর্মুলাটা লিখছে। এখন এন এর মান এখানে কত, 6। কেন 6? কারণ আমি তো 3 বছর হোল্ড করবো, রাইট? আমি তো কুপন গুলা আমি 17 বছর মানে 20 ইয়ার্স আমি তো আর কুপন পাবো না। আমি কুপন পাবো কত বছর, 3 বছর, কারণ আমার ইনভেস্টমেন্ট হরাইজন মানে আমি ইনভেস্ট করতেছি 3 বছরের জন্য। তাহলে 6টা কুপন পাবো, এই জন্য টু দি পাওয়ার 6। এটা দিয়ে আমার কত আসলো, 258 আসলো। তাহলে আমি যে কুপন গুলা 40 টাকা করে পাবো 3 বছর, সেগুলোকে যদি ইনভেস্ট করি, আলটিমেটলি আমার 258 টাকা আমার পকেটে আসবে। এখন এই 258 টাকার মধ্যে আমার কুপন কত, কুপন হচ্ছে আমার কত টাকা করে কুপন, 40 টাকা করে না, মাল্টিপ্লাইড আমার কুপন কয়টা জানি, 3 বছরে 6টা, 6টা, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল 240 টাকা। তাহলে আমার ইন্টারেস্ট অন ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট অন ইন্টারেস্ট হচ্ছে এই 258 মাইনাস আমি ইনভেস্ট করছিলাম 240 টাকা, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, 18.7 টাকাটা। আচ্ছা, এখন the projected bond price at the end of the investment horizon, তাহলে প্রজেক্টেড বন্ড প্রাইস এট দি এন্ড অফ দি ইনভেস্টমেন্ট হরাইজন মানে 3 বছর শেষে এই বন্ডের প্রাইস কত, এটা বের করতে হবে আমাদের। এটা 1098 দিয়ে দিছে, এই যে বিশাল বড় ফর্মুলা। সেটা সিম্পলি ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারি। সেটা হচ্ছে কনসেপ্ট বলি যে প্রজেক্টেড বন্ড প্রাইস, আগে প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নটা কি। প্রজেক্টেড বন্ড প্রাইস এট দি এন্ড অফ দি ইনভেস্টমেন্ট হরাইজন, মানে আমার যে 3 বছর, আমি 3 বছর হোল্ড করার পরে বন্ডটা আমি কত দামে মানুষের কাছে বিক্রি করে দিতে পারবো। 3 বছর পরে এই বন্ড থেকে আর কি কি সুবিধা পাওয়া যায়, 17 বছর কুপন পাওয়া যাবে। আর তাহলে 17 বছরের কুপন কত, 40 টাকা করে, 40 ইন্টু যে অ্যানুইটি ফর্মুলা, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ফর্মুলা, প্লাস 17 বছর শেষে আমি 1000 টাকা ফেস ভ্যালু পাবো, আর যে যার কাছে থাকবে বন্ডটা সে 1 বছর ফেস ভ্যালু পাবে 1000 টাকা, এটার প্রেজেন্ট ভ্যালু। এই যে
এর কুপন গুলোর প্রেজেন্ট ভ্যালু এবং 1,000 টাকার প্রেজেন্ট ভ্যালু, এই দুইটাকে যোগ করলেই বন্ডের প্রাইসটা আসে 1,098। আমি 3 বছর শেষে বন্ডটা আমি এই দামে বিক্রি করে দিতে পারবো কারো কাছে। কারণ এই বন্ডটা থেকে, যে বন্ডটা যে কিনবে, সে কি কি পাবে? সে পাবে 17 বছর কুপন পাবে, আর ফেস ভ্যালু পাবে। এই জিনিসগুলোর যে ডিসকাউন্টেড ভ্যালু, সেই দামে আমি মানুষের কাছে এটা বিক্রি করে দিতে পারবো। এটা এখানে ফর্মুলা দিয়ে দেখাইছে। এই যে 40, F6 হচ্ছে 40, তারপর হচ্ছে 1 - 1/1 + i⁻n 34, হ্যাঁ, ডিভাইডেড বাই i, F10। এটা গেল কি অ্যানুইটির ফর্মুলা। এগুলো আমার ইন্টারেস্টটাকে কি করা হইলো, প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসা হইলো, প্লাস আমার যে প্রিন্সিপাল কত, 1,000, এটাকে ডিসকাউন্ট করতে হবে না 1 + i⁻34 দিয়ে, তাহলে এটাও হয়ে গেল কি প্রেজেন্ট ভ্যালুতে চলে আসলো। এই হচ্ছে 1,098 টাকা হচ্ছে আমার প্রজেক্টেড বন্ড প্রাইস এট দি এন্ড অফ দি ইনভেস্টমেন্ট হরাইজন। তাহলে টোটাল ফিউচার ভ্যালু অর ক্যাশ ফ্লো আমি কত পাবো? আমি তাহলে 3 বছর শেষে 258 টাকা পাইতেছি কুপন থেকে, আর 1,098 টাকা পাইতেছি বন্ডটা বিক্রি করে দিয়ে। এই দুইটাকে যোগ করলে আসতেছে টোটাল ফিউচার ভ্যালু অর ক্যাশ ফ্লো। তাহলে আমি আজকে একটা বন্ড 828 টাকা দিয়ে কিনতেছি, যেটার বন্ড প্রাইস 828, এটা দিয়ে কিনে আমি মেয়াদ শেষে পাইতেছি 1,357 টাকা। তাহলে আমার রেট অফ রিটার্ন কত? রেট অফ রিটার্ন এই দুটার জিনিসকে চিন্তা করেই বের করে ফেলা সম্ভব। কিভাবে বের করা যায়? আমরা তো এটা জানি প্রেজেন্ট ভ্যালু, আর এটা হচ্ছে ফিউচার ভ্যালু। জাস্ট যে কোনো একটা প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা অথবা ফিউচার ভ্যালুর ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। এখানে যেটা করা হয়েছে, যে টোটাল ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই পারচেজ প্রাইস টু দি পাওয়ার 1/h - 1, এই ফর্মুলা দিয়ে 8.58 বের করা হয়েছে, এবং এইটাকে 2 দিয়ে গুণ দিলেই অ্যানুয়াল টোটাল রিটার্ন চলে আসে। ঠিক আছে, এই ফর্মুলাও ইউজ করে এই সেমি অ্যানুয়াল রিটার্নটা বের করা সম্ভব। অথবা আমরা যেটা জানি যে পিবি সমান সমান কি, এফবি ডিভাইডেড বাই 1 + i/m⁴ ওই ফর্মুলা ইউজ করেও এই সেমি অ্যানুয়াল রেট বের করা সম্ভব। এই 4.58 বের করা সম্ভব। এটা আসলে ওই নতুন কোনো ফর্মুলা না, এটা হইতেছে ওই প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাই। আমি চেক করলাম, প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু এফবি ডিভাইড বাই 1 + i⁻n, এটা না ফর্মুলা আমাদের পিবির। সো পিবি হচ্ছে আমাদের এটা 828, এফবি হচ্ছে 1357, 1 + i এর মান তো আমরা বের করতে চাচ্ছি, আর টু দি পাওয়ার এন এর মানটা হবে হচ্ছে কত, 6। এই যে 3 বছর, তার মানে 6টা কুপন, সো 6। এই যে এইচ যেটা, এটাকে এন বলা হচ্ছে, এন দিয়ে দিলে হবে, এইচ এর দরকার নেই, বা এইচই থাকতে পারে, সমস্যা নেই, যেটা ইনভেস্টমেন্ট হরাইজন বোঝাচ্ছে আর কি। তো এইচ এর মানটা হবে 6, কারণ 3 বছরে 6টা কুপন। তো এটা দিলে 8.858 আসবে। এটা সেমি অ্যানুয়াল রেট, এটাকে 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে অ্যানুয়াল রেট। তো এরপরে আসতেছে টোটাল ভার, এটা কি পড়াইছে কিনা, এটা আসলে সেম জিনিসই, এখানে জাস্ট চেঞ্জ করছে। টোটাল রিটার্নটারই এখানে ইনফরমেশন কিছু চেঞ্জ করছে, ক্যালকুলেশন প্রসিডিউর হুবহু সেম হওয়ার কথা। এটা মানে সিনারি অ্যানালিসিস মতো কিছু একটা হবে। এই যে বন্ড প্রাইস 1,000 দিছে, ফেস ভ্যালু 1,000, কুপন রেট 9, অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল, রিইনভেস্টমেন্ট রেট আগের মতোই। ও না, এখানে রিইনভেস্টমেন্ট রেটটা 2 বছরের দুইটা দিছে আর কি, যে ফার্স্ট 4 কুপন, প্রথম 4টা যে কুপন, সেগুলোর ইনভেস্টমেন্ট হবে 8% রেটে, আর পরের যে 8টা কুপন, সেগুলোর ইনভেস্টমেন্ট হবে 10% রেটে। ঠিক আছে, আর আগের মেথডটাতে কি ছিল? আগের মেথডটা ছিল হইতেছে রিইনভেস্টমেন্ট রেট একটা, যে পুরা 3 বছরের জন্য রিইনভেস্টমেন্ট হবে হচ্ছে 6% রেটে। রিইনভেস্টমেন্ট হবে কোনগুলা? ওই যে আমাদের কুপন গুলা রিইনভেস্টমেন্ট হবে 6% রেটে। এটা বলা হচ্ছিল যে 3 বছর ধরেই যতগুলা কুপন পাবো সবগুলা 6% রেটই রিইনভেস্টমেন্ট হইতে থাকবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে না, এখানে আমাদের ইনভেস্টমেন্ট হরাইজন কত, 6, তার মানে 12টা কুপন পাবো।
12টা কুপনের মধ্যে প্রথম 4টা কুপন রিইনভেস্টমেন্ট হবে 8% রেটে, তার মানে সেমি অ্যানুয়ালি বলে 4% রেটে। আর পরের যে 8টা কুপন, এই 8টা কুপনের ইনভেস্টমেন্ট হবে 10% রেটে, সেমি অ্যানুয়ালি বলে 5% রেটে। বাকি সবকিছু সেম। আচ্ছা, এখন তাহলে চেঞ্জটা কোথায় আসবে? আগের এক্সেল এর সাথে এখন এখন এক্সেল এর চেঞ্জটা হচ্ছে জাস্ট এই জায়গাটাতে, রিইনভেস্টমেন্ট রেট ক্যালকুলেশনটাতে। রিইনভেস্টমেন্ট রেট ক্যালকুলেশনটাতে। তাহলে এটা জাস্ট নর্মালি কনসেপচুয়ালি চিন্তা করলেই বোঝা যায় যে প্রথম যে আমার 4টা কুপন, সেগুলা আমি ইনভেস্ট করতেছি কত পার্সেন্ট রেটে? 4% রেট, রাইট? তাহলে এই যে টোটাল ফিউচার ভ্যালু অফ কুপন হচ্ছে 191। এটা কিভাবে আসছে দেখি। এই যে F6 হইতেছে আমার 45 টাকা কুপন, এটা আমি ইনভেস্ট করব। হ্যাঁ, এরপরে ইন্টু 1 প্লাস F8। F8 হচ্ছে যে 4%। 4% রেটে প্রথম 4টা কুপন ইনভেস্টমেন্ট হবে, এই যে 4 টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার 4 কেন? ওই যে 4টা কুপন, প্রথম 4টা কুপন 4% রেটে। এরপরে -1/i। এটা কিন্তু ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলা, রাইট? আবার বলি, এ, এটা হচ্ছে এ 45 ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n, এটা হচ্ছে r টু দি পাওয়ার n 4, -1/i। আই এর মান হচ্ছে আমার এই কত, আই এর মান হচ্ছে F8, এটাই 4% আর কি। তো এটা হচ্ছে প্রথম যে 4টা কুপন তার ফিউচার ভ্যালু। আর পরে বাকি থাকলো কি 8টা কুপন। তো ওই 8টা কুপনের জন্য আবার, আচ্ছা, এটা তো হইতেছে আমার যে প্রথম যে 4টা কুপনকে আমি ফিউচার ভ্যালুতে নিয়ে গেলাম, এটা কোন বছরে গেল? এটা গেল মাত্র 2 নাম্বার বছরের শেষে, তাই না? এটা কুপনকে যে আমি ফিউচার ভ্যালুতে নিয়ে গেলাম, এখানে যে আমি টু দি পাওয়ার কত দিলাম, 4 দিলাম না? তাহলে এই জিনিসটা কোথায় গেল? 2 নাম্বার বছরের শেষে গেল, কিন্তু এটা তো আমার আবার ইনভেস্ট হবে। এই 191 টাকা আবার কি হবে? আবারও ইনভেস্ট হবে। ইনভেস্ট হবে কতদিনের জন্য এখন? এখন হবে একদম 6 ইয়ার শেষে নিতে হবে আমাকে। এই যে এটা ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n, ঠিক আছে? এই যে এটা এই 191, এটা হচ্ছে আমার এখন প্রেজেন্ট ভ্যালু, ইন্টু 1 প্লাস এর মান হচ্ছে এই যে 5%। আমি আবার এটাকে ইনভেস্ট করব টু দি পাওয়ার 8। কেন? ওই যে আমার আর আহ, কয়টা কুপন বাকি আছে, মানে আর কত দিন বাকি আছে? আরো 4 বছর বাকি আছে না? এটা তো আমার 2 বছর শেষে আসলাম মাত্র। এখন আরো 4 বছর শেষে নিতে হলে আমার 8 দিয়ে পাওয়ার দিয়ে গুণ দিয়ে করে নিতে হবে। তাহলে এটা গেল। তাহলে আমার 4টা কুপনকে আমি একদম ফিউচারে নিয়ে যেতে পারছি এই পর্যন্ত। বাকি থাকলো আরো কয়টা কুপন? 8টা কুপন। এই 8টা কুপনকে আমি কি করব? একদম 6 বছরের শেষে নিয়ে যাব। তাহলে এটা হচ্ছে এটা 712টা। এটা যেটা হইতেছে, এটা না, এটা না, এটা কোন, এটা তো সিম্পলি দুটো যোগফল। সরি, এই যে এটা, এটাকে আমি মিস করতেছি, 429 এটাকে খুঁজতেছিলাম। তো এটা হইতেছে কি, এই যে 45 টাকা করে আমি আবার কুপন পাইতেছি, ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n। এন এর মানে এখন কত হবে? 8। কেন 8? কারণ এই যে লাস্ট 8টা কুপন, এটাকে আমার ফিউচার ভ্যালুতে নিয়ে যেতে হবে, টু দি পাওয়ার 8। হ্যাঁ, এবং ডিভাইডেড বাই এই যে 5% -1। এটা ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির ফর্মুলা। এটা দিয়ে আমার আসলো 429। তাহলে আমি আবার যদি সামারি করি, তিনটা জিনিস কি আসলে? 191 কি? 191 হইতেছে প্রথম যে 4টা কুপন, 4টা কুপনকে আমি ইনভেস্ট করলাম, ফিউচার ভ্যালুতে নিয়ে গেলাম 2 নাম্বার বছর শেষে। কিন্তু আমার এটা তো 6 বছরের হিসাব। তাহলে কি করতে হবে? আরো 4 বছর পরে এটাকে নিয়ে যেতে হবে। তাহলে এটাকে আবার ইনভেস্ট করবো 4 বছরের জন্য। 4 বছরের জন্য ইনভেস্ট করলে আমার এই 191টা হয়ে যাবে 282। আচ্ছা, এটা গেল প্রথম 4টা কুপনের কাহিনী, এই পর্যন্ত শেষ। এরপরে হইতেছে লাস্ট 8টা কুপন। এই লাস্ট 8টা কুপনকে আমার কি করতে হবে? আবার 6 বছর পরে নিয়ে যেতে হবে। লাস্ট 8টা কুপনকে আমি যদি 6 বছর পরে নিয়ে যেতে চাই, তাহলে 429 আসে। এইটা আর এই 282, দুইটা জিনিস যোগ করলে আমার হইতেছে টোটাল যে ইন্টারেস্ট, হ্যাঁ, কুপন প্লাস ইন্টারেস্ট অন ইন্টারেস্ট, এটা হচ্ছে 712। আচ্ছা, এটা পাইলাম। এরপরে
প্রজেক্টের বন্ড প্রাইস এটা আগের মতোই 922। এখানে যেরকম প্রজেক্টের বন্ড আসছিল আমাদের, এই যে এটা 1098, সেম ভাবে এটা বের করলাম 922। এটা কিভাবে বের করলাম? এটা হইতেছে এই যে 6 বছর পরে তো আমার ইনভেস্টমেন্ট হরাইজন শেষ, তাহলে বাকি থাকে কত? আর 7 বছর মেয়াদ বাকি থাকে না? ওই 7 বছরে কয়টা কুপন? 7 বছর হচ্ছে 14টা কুপন, এবং মেয়াদ শেষে 1000 টাকা ফেস ভ্যালু। এই জিনিসগুলোকে প্রেজেন্ট ভ্যালু করতে হবে 5.3% দিয়ে, তাহলে 922 টাকা আসবে প্রাইস। আমি এই দামে বিক্রি করে ফেলতে পারবো কারো কাছে। 712 পাইতেছি আমি আমার কুপন ইনভেস্ট করে, কুপন গুলো ইনভেস্ট করে। আর আমি বন্ডটা বিক্রি করে পাইতেছি 922 টাকা। এই দুটা জিনিস যোগ করলে আসতেছে 1600 টাকা। এই 1600 টাকা হচ্ছে আমার তাইলে ফিউচার ভ্যালু। এবং প্রেজেন্ট ভ্যালু কত? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1000 টাকা, এই যে বন্ডের প্রাইস। এই প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুকে কনসিডার করে আমি রেটটা বের করে ফেললাম 4, এবং অ্যানুয়াল রেট কনভার্ট করলে হয়ে গেল 8। এটা গেল 4 নাম্বার এক্সেল। এটা একটু বড় ছিল। এটাও সেম, এটা আসলে ডুপ্লিকেশন। একই এক্সেল দুইবার কপি হয়ে গেছে। চ্যাপ্টার 5। ওরে বাইরে, এখানে দেখি আরো 4টা শিট। আল্লাহ। চ্যাপ্টার 5 এর একটাতে যাই, পিপিটি তে যাই। চ্যাপ্টার 5 এর আবার সব পড়ায় নাই। তো চ্যাপ্টার 5 এর পড়াইছে হচ্ছে স্পট রেট হেডিং যেগুলো দেওয়া আছে, এই স্লাইড গুলা 10, 11, 13, 14, হ্যাঁ এই 14 পর্যন্ত থিওরিটিক্যাল স্পট রেট। 15 নাম্বার থেকে লাগবে না, ফরওয়ার্ড রেট পড়ায় নাই। তো এই পর্যন্ত যে ম্যাথ আছে সেগুলো আমরা অলরেডি পারার কথা, একদম সিম্পল ম্যাথ, এগুলো আমরা আগে বহুতবার করছি। তো এক্সেলে যাই, চ্যাপ্টার 5 এর এক্সেলে স্পট রেট ক্যালকুলেশন গুলো আর কি, বুটস্ট্র্যাপিং ইউজ করে যেটা। তো এখানে কি আছে? এখানে জাস্ট একটা নর্মাল একটা বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করে কিভাবে, যেটা আমরা অলরেডি কয়েকবার করছি সেটা দেখানো হয়েছে। এখানে যে কুপন গুলা দেওয়া আছে, ক্যাশ ফ্লো আর ইল্ড দেওয়া আছে সেম রেট। তো এটা হচ্ছে ট্রাডিশনাল মেথড, আমরা আগেও করছিলাম, আর চ্যাপ্টার 4 বা 3 এর এক্সেলে সেম এইরকম একটা ম্যাথ ছিল। এবং আরবিট্রাজ ভ্যালুয়েশন যে করছিলাম ওইখানে সেম জিনিসটা করছিলাম। এটা তো দরকার নাই, তাহলে বুট স্ট্র্যাপিং এ যাই। বুট স্ট্র্যাপিং এ যেটা হচ্ছে যে এখানে ইল্ড গুলা যেরকম সবগুলার সেম দেওয়া, বুটস্ট্র্যাপিং এ সবগুলোর ইল্ড সেম হবে না, প্রত্যেকটার ইল্ড আলাদা আলাদা করে বের করা সম্ভব। তো এই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে কিভাবে প্রত্যেক ম্যাচুরিটির ইল্ড রেটটা ক্যালকুলেশন করা যায়, স্পট রেট। যে আমাদের আগের এক্সেল গুলোতে যেরকম স্পট রেট একদম দেওয়া ছিল, দেওয়া না থাকতে পারে, বুটস্ট্র্যাপিং ইউজ করে স্পট রেট গুলো বের করা লাগতে পারে। আচ্ছা, সো কিভাবে বের করব এগুলা কি কে জানে? গিভেন ইনফরমেশন মনে হয়। এই যে বুটস্ট্র্যাপিং এ আসি। তো কি সব দেওয়াই দেখা যায়, ক্যালকুলেশন করবো নাকি আমি? সেটা আসলে ওই যে আমরা যে নর্মালি বুটস্ট্র্যাপিং যে মেথড করি না, সেইটাই আর কি। সাপোজ এখানে প্রথম বছরের যে এটা টাইম ইয়ার্স, 5 ইয়ার্স ম্যাচুরিটি, এটা এটা দেখে লাভ নাই। 0.5 ইয়ার্স এর ম্যাচুরিটি যেটা, সেটার প্রাইস যদি প্রশ্ন দেওয়া থাকে এবং ফেস ভ্যালু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্পট রেট কিন্তু আমরা বের করে ফেলতে পারি। কিভাবে করতে মনে আছে কিনা? যে পিবি ইজ ইকুয়াল টু এফ বি ডিভাইড বাই 1 + i⁴ সো পিবির মানও আমি জানি, পিবি হচ্ছে আজকের মার্কেট প্রাইস, আর এফ বি হইতেছে ফিউচার ফিউচার ভ্যালু। সো ডিভাইড বাই 1 + i⁴ এন এর মান হচ্ছে 0.5। সো এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এই স্পট রেটের আগে বের করছি। তো এরপরে যখন 0.5 এরটা বের করলাম, যে 1 এটা বের করলাম, সেম ফর্মুলা দিয়ে পিবি ইজ ইকুয়াল টু এফ বি ডিভাইড বাই 1 + i⁴ এই ফর্মুলা দিয়ে এই স্পট রেট অফ 0.5 ইয়ার্স ম্যাচুরিটি
এবং স্পট রেট অফ ওয়ান ইয়ার ম্যাচুরিটি দুইটা বের করলাম। কিন্তু পরে যখন আমরা 1.5 বছরে যাব তখন আসলে আর জিরো কুপন বন্ড পাওয়া যায় না। 1.5 বছর ম্যাচুরিটি বা 2 বছর ম্যাচুরিটির জন্য জিরো কুপন বন্ড পাওয়া যায় না। তো তখন আসলে আর এই নর্মাল ফর্মুলা দিয়ে হয় না, তখন যাইতে হয় একটু লেন্দি ফর্মুলাতে। তো তখন এর যে এটা সেটা দেওয়া আছে মনে হয় এখানে। এগুলো খাতা কলমে দেখাইতে পারলে ভালো হইতো, এখানে কেমন জানি লাগতেছে। যে পারি না আমরা আসলে, পারি। কারণ এই যে যে কুপন যে rate যেটা দেওয়া আছে, যে কুপন রেট কত পার্সেন্ট, 1.5 বছর ম্যাচুরিটি 5.75%, এটা আমি মুখে বলি। সো 5.75% যদি কুপন হয়, তখন এটার সেম অ্যানুয়াল যদি আমরা করে নিই তাহলে কত হয়, 2 পয়েন্ট কিছু একটা হবে। সাপোজ আমি ধরে নিলাম 3 টাকা, বা এই 2 নম্বর বছর বলি। 2 নম্বর বছরের এটা কুপন রেট কত, 6%, তার মানে কুপন হচ্ছে 6 টাকা। এখন এটা যদি হাফ ইয়ারলি করি তাহলে আসে 3 টাকা। তো কি করব, 3 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস I টু দি পাওয়ার কত হবে, 0.5 ইন্টু 2, তাহলে 1 হবে। তাহলে আহ, ওইখানে আই এর মানটা কত হবে, এই যে স্পট রেট, এই 5.25, এটার হাফ। ঠিক আছে, প্লাস প্রথমটা গেল। এরপর 2 নম্বর ম্যাচুরিটি, এটা হচ্ছে আবার কুপন হচ্ছে 3, যেটা আমরা এই বছর এই বন্ডের জন্য করতেছি, এই বন্ডের জন্য যেহেতু করতেছি, তাহলে 2 নম্বর ক্যাশ ফ্লোটা কত, 3 টাকা গেইন। 3 টাকাকে এখন 2 নম্বর ক্যাশ ফ্লো, তিন টাকা, এটাকে কিভাবে ভাগ দিব, 1 প্লাস আই এর মান হবে এখন এটা 1 নম্বর বছরেরটা, 1 নম্বর মেয়াদি বছরটা 5.5, এটার হাফ, টু দি পাওয়ার হবে হচ্ছে 2। হ্যাঁ, এরপরে আবার 3 নম্বর যে ক্যাশ ফ্লো, 3 নম্বর ক্যাশ ফ্লো কত, আবার 3 টাকা, 6% কুপন রেট যেহেতু। ওই 3 টাকাকে আবার কি করবো, 1 প্লাস আই এর মান হবে এখন এটা 5.76 এর হাফ, এটা ডিভাইড বাই 2, টু দি পাওয়ার পাওয়ার কত হবে, 1.5 ইন্টু 2, তার মানে 3 হবে। এই তিনটা কুপনকে আমরা কি করলাম, 3টা স্পট রেট দিয়ে ভাগ দিলাম, ডিসকাউন্ট করলাম 3টা স্পট রেট দিয়ে। এখন 4 নম্বর যে কুপন, 4 নম্বর কুপন কত হবে, 4 নম্বর কুপন হবে আমার 3 টাকা প্লাস 100, এই যে এটা প্রাইস এবং আরো 3 টাকা কুপন। এই 103 টাকাকে কত রেট দিয়ে ডিসকাউন্ট করবো সেটা তো আমি জানি না। 103 ডিভাইডেড বাই হবে 1 প্লাস Z4, তাই না, বা I4 টু দি পাওয়ার 4। ওই যে I4 এর মানটাই আমাদের বের করতে হবে। I4 আমরা জানি না, I4 হচ্ছে আমার এখানে ভেরিয়েবল হিসেবে থাকবে। আর লেফট হ্যান্ড সাইডে কি বসবে, ইকুয়েশনটার লেফট হ্যান্ড সাইড তো লাগবে, লেফট হ্যান্ড সাইডে বসবে 100 প্রাইস। তো এগুলো আমরা বহুতবার করছি, তাই না। তো Z4 সমান সমান আসলো 0.30095। এটা হাতে কলমে করলেই হয়ে যাবে। কারো যদি স্টিল বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নক দিলে হবে, আমি খাতা কলমে করে রাখবো, দিয়ে দিব। এরপর হইতেছে, এখন এই যে বিভিন্ন স্পট রেট পাইলাম, এই স্পট রেট গুলা দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো গুলা বের করতে পারলাম। এই ম্যাথ আমরা আগেও দেখছি। আর এটা তো ফরওয়ার্ডের, এটা তো পড়ায় নেই। এরপরে আরেকটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে এটা VAL, মানে ভ্যালুয়েশন অফ FRN, ফ্লোটিং রেট নোটস। সো ফ্লোটিং রেটস নোটের ভ্যালুয়েশন, এটা হইতেছে, এখানে জাস্ট এক্সাম্পলটা বলি, লাস্টের যে এক্সাম্পলটা, FRN এক্সাম্পল, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট আছে। তো এখানে বলা হচ্ছে FRN মানে কি, একটা ফ্লোটিং রেট সিকিউরিটি আর কি, যেটা রেট হচ্ছে ফিক্সড না, যেটার কুপন রেট কি না, ফিক্স না। সো এটার portfolio manager is looking to value a 1 year FRN, মানে floating rate security that has quarterly payment based on 90-day LIBOR plus 80 BPS। তাহলে একটা বন্ডকে সে ভ্যালু করতে চাচ্ছে, যেটা আসলে যেটার কুপন কিভাবে আসে, 90-ডে লাইবর প্লাস 80 BPS থেকে আসে। ঠিক আছে, ইনফরমেশন গুলো দেওয়া আছে। 90-ডে লাইবর হচ্ছে 2.5%, 180-ডে লাইবরটা আমাদের দরকার নাই, যেহেতু এখানে বলা আছে 90 ডে, সো 180 ডে দরকার নাই। পেমেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে কোয়ার্টারলি, তার মানে 4 বছরে 4 বার হচ্ছে ইন্টারেস্ট রেট রিসেট করা হয়।
মানে ইন্টারেস্ট রেট ঠিক করা হয় 4 বার, মানে কুপন দেওয়া হয় আর কি। ম্যাচুরিটি হচ্ছে 1 ইয়ার, কোটেড মার্জিন হচ্ছে 80 বিপিএস। এটা তো আমরা জানি যে কোটেড মার্জিন এখানে দেওয়া আছে যে 80 বিপিএস। কোটেড মার্জিন বলতে হচ্ছে যেটা কোট করা হচ্ছে মার্কেটে, দেওয়া হচ্ছে আর কি। আর রিকোয়ার্ড মার্জিন যেটা হচ্ছে চাওয়া হচ্ছে, মানে আমি যেটা চাই, রিকোয়ার্ড মার্জিন আমি চাই হচ্ছে 100 বিপিএস। তার মানে মার্কেট থেকে দেওয়া হচ্ছে 2.5% প্লাস 80 বিপিএস। হ্যাঁ, তার মানে কত হইলো 3.3। এটা হচ্ছে কুপন রেট বন্ডের। কিন্তু আমি চাই কত, আমি চাই হচ্ছে 100 বিপিএস। তার মানে আমি চাই হচ্ছে 2.5 প্লাস 100, তার মানে আমি চাই একটু বেশি, 3.50%। এটা চাই। পার ভ্যালু দেওয়া আছে 1 লাখ। আচ্ছা, এখন এই ইনফরমেশন গুলো থেকে বলতেছে উইদাউট ক্যালকুলেশন ইজ দ্য ফ্লোটার প্রাইসড এট এ প্রিমিয়াম অর ডিসকাউন্ট অর এট পার। এই জাস্ট গিভেন ইনফরমেশন গুলো থেকে তুমি আমাকে বলতে হবে যেটা কি, এই যে ফ্লোটিং রেট বন্ডটা, এটার প্রাইস কি পার ভ্যালুতে হবে নাকি ডিসকাউন্ট হবে নাকি প্রিমিয়ামে ট্রেড হবে। তো এটা এই যে সিম্পলি এই যে কোটেড মার্জিন আর হচ্ছে রিকোয়ার্ড মার্জিন, এই দুইটা বক্স থেকে বলে ফেলা যায়, এই দুইটা বক্স থেকে। তো এখানে কোট করা হচ্ছে 80, তার মানে মার্কেট থেকে দেওয়া হচ্ছে এই বন্ডটা কিনলে 80 বিপিএস পাওয়া যায় ওভার দি 90 ডে লাইবর, এটা তো আছেই, এটার উপরে 80 বিপিএস পাওয়া যায়। কিন্তু মানুষ, ইনভেস্টররা চাচ্ছে 100 বিপিএস। তাহলে আমি চাই 100, দেওয়া হচ্ছে 80, তার মানে কি কম দেওয়া হচ্ছে, আমাকে লস দেওয়া হচ্ছে, তো আমি এই বন্ডের প্রাইস বেশি একটা দিব না। তার মানে এই বন্ডটা ডিসকাউন্টে ট্রেড হবে, এই বন্ডটা ডিসকাউন্টে ট্রেড হবে। তাহলে 1 নম্বরের আনসার কি হবে? ডিসকাউন্ট। 2 নম্বর বলতেছে ক্যালকুলেট দি পার টাইম পিরিয়ড ক্যাশ ফ্লো। বলতেছে যে তুমি এই বন্ডটা যদি কিনো, তুমি ক্যাশ ফ্লো কত টাকা করে পাবা প্রত্যেক পিরিয়ডে। তাহলে এখন তো বলেই দেওয়া আছে যে 90 ডে লাইবর 2.5, এবং ওরা কোটেড মার্জিন দিতেছে 80 বিপিএস। তাহলে কত পার্সেন্ট? 3.3, রাইট? 3.3, এটাকে গুণ দিয়ে দিতে হবে 100-র সাথে, মানে পার ভ্যালুর সাথে, তাহলে যা আসে এটা হচ্ছে আমার কুপন। আমি চাচ্ছি 100 বিপিএস, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে না। আমার ক্যালকুলেশন হবে হচ্ছে কি 80 বিপিএস এর উপর বেস করে। 80 বিপিএস আর 2.5, এটা হচ্ছে 3.3 ইন্টু এটা। So এটা হচ্ছে ক্যালকুলেট দি পার টাইম পিরিয়ড ক্যাশ ফ্লো। এই যে আনসার এখানে দেওয়া আছে, রেফারেন্স রেট প্লাস কোটেড মার্জিন ইন্টু ফেস ভ্যালু। হ্যাঁ, তো এটা আসলো ডিভাইডেড বাই 4, পেমেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আসলো 8250, সেটা হচ্ছে আমার ক্যাশ ফ্লো পার পিরিয়ড। যদি পেমেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ না দিই তাহলে তো এটা অ্যানুয়াল রেট চলে আসবে, অ্যানুয়াল অ্যামাউন্টটা চলে আসবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি, ক্যালকুলেট দি পার টাইম পিরিয়ডের ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট বের করতে বলছে। এই যে আমরা ক্যাশ ফ্লো গুলা পাচ্ছি, সেগুলোকে ডিসকাউন্ট করে ভ্যালুয়েশন করতে হয় না? তো ডিসকাউন্ট রেট কত ইউজ হবে? ডিসকাউন্ট রেট হবে হচ্ছে 2.5%, যেটা 90 ডে লাইবর, প্লাস আমি যেটা চাই রিকোয়ার্ড মার্জিন 100 বিপিএস, 3.5% হচ্ছে আমার ডিসকাউন্ট রেট। এই যে রেফারেন্স রেট প্লাস রিকোয়ার্ড মার্জিন ডিভাইডেড বাই 4, এগেইন 4 দিয়ে ভাগ দিতে হবে, নাহলে এটা অ্যানুয়াল থেকে যাবে। সো 2.5 প্লাস 1% ডিভাইড বাই 4, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট রেট। এই যে 8250 ক্যাশ ফ্লো পার পিরিয়ড, এগুলাকে আমার 0.875% দিয়ে ভাগ দিয়ে প্রাইসিংটা করতে হবে। সো লাস্ট হচ্ছে ক্যালকুলেট দি ভ্যালু। তো ভ্যালু ক্যালকুলেশন এই যে হয়ে গেল। এই যে আমরা পিরিয়ড গুলা বের করলাম, ক্যাশ ফ্লো গুলা বের করলাম পার পিরিয়ড 8250। তাহলে এই যে 8250, 8250, 8250, আর মেয়াদ শেষে পাবো 1 লাখ প্লাস 8250। আর এই সবগুলোকে ডিসকাউন্ট করতেছি ওই যে ডিসকাউন্ট রেট দিয়ে, তাহলে চলে আসলো 998,042.99। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবকিছুকে ইনক্লুড করে একটা ম্যাথ। বাকি জিনিসগুলা একটু দেখলেই আশা করি বোঝা যাবে, খুব বেশি কঠিন না। অনেক লম্বা রেকর্ডিং হয়ে গেছে, বাদ দিয়ে দিচ্ছি।